গুড মর্নিং। সবাই শুনতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো দেখ, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। তো কেমিক্যাল কাইনেটিক্সে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এক মিনিট, ঠিক আছে। আমরা থার্মোডাইনামিক্স পড়ছি, তো এই কারণেই কাইনেটিক্সটা চুজ করলাম, কারণ একটা রিয়াকশনের যে দুটো জিনিস আমরা সবসময় স্টাডি করি সেটা হচ্ছে একটা থার্মোডাইনামিক্স পার্ট আর একটা হচ্ছে কাইনেটিক্স পার্ট। থার্মোডাইনামিক্স আমাদেরকে এটা বলে দেয় যে রিয়াকশনটা ফিজিবিলিটি মানে স্পন্টেনিটি, মানে রিয়াকশনটা আদৌ হবে কিনা বা স্পন্টেনিয়াসলি হবে কিনা ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো কিন্তু থার্মোডাইনামিক্স। এক মিনিট, আমার ছবিটা কোথায় গেল? ঠিক আছে, থার্মোডাইনামিক্স আমাদের এটা বলে দেয় যে একটা রিয়াকশন সেটা আদৌ হবে কিনা, এনার্জি ক্রাইটেরিয়া, রিয়াকশনে কতটা এনার্জি লিবারেট করবে বা রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, স্পন্টেনিয়াসলি যাবে কিনা। কিন্তু আজকে আমাদের এসব আলোচনা নয়, আজকে আমরা যেটা আলোচনা করবো আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে স্পিড অফ দ্য রিয়াকশন। রিয়াকশনটা কত তাড়াতাড়ি যাবে, কি আসতে যাবে, তার জন্য কি কন্ডিশন জরুরি, ইত্যাদি ইত্যাদি হ্যাঁ জিনিসপত্র নিয়ে আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে কাইনেটিক্স যে চ্যাপ্টারটা আমরা যেভাবে বোর্ডসে পড়ি, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কোশ্চেন আসে। কোশ্চেনের প্যাটার্নটা পুরোপুরি আলাদা, কিন্তু আমাদের থিওরিটিক্যাল পার্টটা খুব সাউন্ড হতে হবে। থিওরিটিক্যাল পার্টে যে ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ আছে, গ্রাফিক্যাল রিলেশনশিপ আছে, ওইসব জায়গা থেকে কোশ্চেন দেয়, তো ওই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার করে জানতে হবে। তারপরে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শিখতে হবে, যে কোথায় কোথায় আমরা প্র্যাকটিক্যালি কাইনেটিক্সটা ইউজ করতে পারি তার রেট ডিটারমিনেশনের ক্ষেত্রে। আমি সবগুলোই বলবো তোকে, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো পরে পরীক্ষায় সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো চল শুরু করা যায় কাইনেটিক্স। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে কাইনেটিক্স, অ্যাকচুয়ালি কাইনেটিক্স বুঝতে গেলে, কাইনেটিক্সের ব্যাপার স্যাপারগুলো জানতে গেলে প্রথমে জানতে হবে আমাকে কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে। দেখ, কেমিক্যাল রিয়াকশনের যে প্যাটার্ন সেটা সম্পর্কে না যদি আমি জানি, তাহলে সেখানে স্পিড ব্যাপারটা কিন্তু আমি ভালো বুঝতে পারবো না। এখন কেমিক্যাল রিয়াকশনের ব্যাপারটা বলতে কি বোঝায় না, অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশন তিন রকমের। একটা হচ্ছে কি না, ভেরি ফাস্ট রিয়াকশন, খুবই ফাস্ট, মানে 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তারপরে হচ্ছে কি মডারেট রিয়াকশন। মডারেট রিয়াকশন মানে হচ্ছে নট টু স্লো, নট টু ফাস্ট। আর আরেকটা হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। তো এই তিন রকমের রিয়াকশন রয়েছে আমাদের পড়াশোনা করার জন্য। ভেরি ফাস্ট রিয়াকশন যেগুলো, মোস্ট অফ দ্য ইনঅর্গানিক রিয়াকশন যেগুলো আমরা ল্যাবরেটরিতে করে থাকি, সেগুলো একটু তুলনামূলকভাবে স্লো। কিন্তু এছাড়াও লাইটের প্রেজেন্সে যেসব রিয়াকশন হয়, হিটের প্রেজেন্সে, হাই টেম্পারেচারে যেসব রিয়াকশন হয়, দোজ রিয়াকশনস আর ভেরি ফাস্ট রিয়াকশনস। মডারেট রিয়াকশন, এগুলো জেনারেলি অর্গানিক রিয়াকশনগুলো কিন্তু মডারেট রেটের রিয়াকশন হয়। কিছু কিছু ইনঅর্গানিক রিয়াকশনসও রয়েছে, ডিকম্পোজিশন রিয়াকশন রয়েছে, ক্যাটালাইটিক যে হাইড্রোজেনেশন, এরকম ধরনের রিয়াকশনস রয়েছে, যেগুলো কিনা মডারেট, খুব ফাস্ট না, খুব স্লো না। আর স্লো রিয়াকশন, কিছু কিছু রিয়াকশন স্পেসিফিক্যালি, যেরকম আমরা বলতে পারি রাস্টিং অফ আয়রন। তো এরকম টাইপের যে রিয়াকশনগুলো অ্যাটমসফিয়ারে ওয়েদারিং এর জন্য হয়, কপার হয়তো
কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে কপার কার্বনেট তৈরি করছে, সেটা অনেক দিন ধরে হতে পারে। অ্যালুমিনিয়ামের ওপরে কিছু রিয়াকশন থাকতে পারে, অক্সিজেনের সাথে রিয়াকশন, এইসব অক্সিডেশন রিয়াকশনগুলো মোরাললেস সেগুলোই হচ্ছে স্লো রিয়াকশন। তো এই সমস্ত রিয়াকশনের মধ্যে একমাত্র আমরা যেটা এখানে স্টাডি করব স্পিড, সেটা কি ধরনের রিয়াকশন না, মডারেট রেটের যে রিয়াকশন, যেটা মডারেটলি ফাস্ট মডারেটলি স্লো, সেই রিয়াকশনের যে মোশন বা স্পিড নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব, ডিসকাশন করব। তো এখন এই ডিসকাশন করতে গিয়ে যেটা প্রথমেই আমাদের মনে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্পিড অ্যান্ড স্পন্টেনিটি, কারণ স্পিড ব্যাপারটা কিন্তু কাইনেটিক্সের সাথে রিলেটেড, আর স্পন্টেনিটি ব্যাপারটা কিন্তু থার্মোডাইনামিক্সের সাথে রিলেটেড। তো যে কথা বলছিলাম যে এখন আমরা এটা চুজ করেছি কারণ নিটেতে আমাদের 11-এর পড়া হচ্ছে থার্মোডাইনামিক্স আর 12-এ কাইনেটিক্স। এটা হলে কি হবে না, ব্যাপারটা আমার পড়াতে সুবিধা হবে, আর এই সমস্ত কারণে এভাবে সিলেক্ট করা হয়। তো সেই জন্যে কাইনেটিক্সের মধ্যে বারবার কিন্তু থার্মোডাইনামিক ক্রাইটেরিয়াগুলো চলে আসবে, কারণ এনার্জি ছাড়া তো কোনোদিন কোনো স্পিড বাড়তে পারে না, কমতে পারে না, ইত্যাদি হতে পারে না, সেটা তো এনার্জি কোরিলেটেড। তাই এখানে কিন্তু স্পিডের ব্যাপারটার সাথে কিন্তু আমরা রেটটাকে কোরিলেট করি, যে কত ফাস্ট বা কত স্লো রিয়াকশনটা যাবে, এবং স্পন্টেনিটির সাথে ফিজিবিলিটি অফ দ্য রিয়াকশন। ফিজিবিলিটি অফ দ্য রিয়াকশন মানে হচ্ছে সেখানে কিন্তু গিভস ফ্রি এনার্জির আসপেক্ট থাকছে, যে রিয়াকশনটা আদৌ হবে কিনা। দেখ, একটা রিয়াকশন না হলে তার কাইনেটিক্স স্টাডি করব কি করে, সেটা ফাস্ট যাচ্ছে কি স্লো যাচ্ছে সব বুঝবো কি করে। তার মানে ফিজিবিলিটি বা স্পন্টেনিটি কিন্তু প্রথমে স্পন্টেনিয়াস নেচার মানে ডেল্টা জি ভ্যালু নেগেটিভ, সেটা আমরা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এর মধ্যে পড়বো। তো থার্মোডাইনামিক্স একদিন পড়া শুরু হয়েছে, আমরা ওয়ার্ক ইত্যাদি নিয়ে ডিসকাস করছি, তো সেখানে আরেকটু এগিয়ে যাক, তো ওখানে দেখবি যে গিভস ফ্রি এনার্জি ইত্যাদি চলে আসবে, তখন দেখবি আরো পরিষ্কারভাবে কাইনেটিক্সের ব্যাপারটাও তুই বুঝতে পারবি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাইনেটিক্স পড়ছি তখন কাইনেটিক্স তার মানে কি না, কাইনেটিক্স হচ্ছে যে দুটো ব্যাপার কিন্তু তোকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, যেটা সব সময়ের জন্য রিয়াকশন রেটস, কিন্তু শুধু এটা নয়, শুধু রেটের স্টাডি করা মানেই কাইনেটিক্স নয়। যে বিষয়টা কিন্তু নিটের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা কাইনেটিক্সের রেট স্টাডি করা শুধুমাত্র নয়, sequence of steps by which reaction occurs, that is known as mechanism of the reaction. Very important, very important part এটা, যে মেকানিজম যদি না স্টাডি করতে পারি, রিয়াকশনটা কিভাবে যাচ্ছে সেটা না যদি আমি স্টাডি করতে পারি, তাহলে কিন্তু রেটটা আমি স্টাডি করতে পারবো না। তাই কাইনেটিক্স এর মধ্যে কিন্তু শুধুমাত্র রিয়াকশন ফাস্ট যাচ্ছে কি স্লো যাচ্ছে, দিস ইজ নট দ্য অনলি ফ্যাক্টর যেটা আমরা ডিসকাস করব। অবশ্যই কিন্তু মেকানিজম অফ দ্য রিয়াকশন, রিয়াকশনের পাথওয়ে কিভাবে হয়েছে, কোনটা থেকে মাঝখানে কি তৈরি হয়েছে, কতগুলো স্টেপে গেছে, সেটা কি এলিমেন্টারি রিয়াকশন, সেটা কি একটা স্টেপে হয়েছে, সেটা কি মাল্টিপল স্টেপে হয়েছে, অল দিস ফ্যাক্টর শুড বি ডিসকাসড ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার। তো সেখানে আমরা এই সমস্ত ডিসকাস করতে গিয়ে কেমিক্যাল কাইনেটিক্স এর ব্যাপারটা আমরা বুঝবো, কিন্তু জেনারেলি বলা হয় যে রেট অফ দ্য রিয়াকশন। তো যাকে আস্তে আস্তে চল এগোই। তো প্রথমে যেহেতু রেটের বিষয়টা গুরুত্বপূর্ণ, তাই রেট অফ দ্য রিয়াকশন নিয়েই আমরা প্রথমে ডিসকাস করি। ছোট ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবি, ছোট বিষয়গুলো আমি তোকে বোঝাবো, যেগুলো কিনা ক্লিয়ার হয়নি তোর আগে, সেটা এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে, আমি কথা দিলাম। তো রেট অফ দ্য রিয়াকশন সেটা বলতে কি বোঝায়, রেট অফ দ্য রিয়াকশন মানে কি? রেট অফ দ্য রিয়াকশন মানে হচ্ছে কি না, রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ ডিভাইডেড বাই টাইম টেকেন। দেখ, আমি কি করে বুঝবো, আমি কি করে যে কোনো ব্যাপারে রেটটা বের করতে গেলে কিন্তু দুটো জিনিস কোয়ান্টিটি থাকে, একটা হচ্ছে চেঞ্জ, একটা হচ্ছে টাইম। বোঝার চেষ্টা কর যে কেউ যদি স্পিড কারোর বের, একটা গাড়ির স্পিড কত বের করতে চায়,
তো কিভাবে বলবে তার ইনিশিয়াল পজিশন এবং তার ফাইনাল পজিশনের মধ্যে ডিফারেন্স, মানে কতটা ডিস্টেন্স কভার করেছে ডিভাইডেড বাই কতটা টাইম। তাহলে স্পিড যখন বলছি তখন আমি ডিস্টেন্স বলে একটা কোয়ান্টিটি তাকে টাইম দিয়ে ডিভাইড করছি। তার মানে রেট মানে একটা টাইম ফ্যাক্টর সবসময় এখানে অবশ্যই থাকবে, যে কত টাইমের মধ্যে তুমি নিটের পরীক্ষা দিচ্ছ, তো পার সেকেন্ডে বা পার মিনিটে তুমি কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো, কি পার 5 মিনিটে তুমি কতগুলো কোশ্চেন সলভ করতে পারছো, সেটা তাহলে তোমার কি কোশ্চেনের অ্যান্সারিং রেট। তার মানে রেট বলতে সবসময় কিন্তু একটা টাইম ফ্যাক্টর নিচে থাকবে এবং টাইমের ইউনিট সেকেন্ড, যেটা উপরে গেলে পার সেকেন্ড বা পার মিনিট বা পার আওয়ার ইত্যাদি হবে। রিয়াকশনের রেট মানে কি, সেখানে কনসেন্ট্রেশন টার্মটা গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেশন টার্ম অনেক কিছু আছে, কিন্তু কনসেন্ট্রেশন টার্ম যেটা যেটা সবসময় অ্যাপ্লিকেবল হবে, মোস্ট ওয়াইডলি ইউজড, দ্যাট ইজ মোল পার লিটার। মোল পার লিটার এই কনসেন্ট্রেশন টার্মটাই কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল হবে। তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট ডিভাইডেড বাই টাইম টেকেন। তো কনসেন্ট্রেশন চেঞ্জ আমরা কিভাবে বের করব না, ফাইনাল কনসেন্ট্রেশন মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তোমার প্রথমে কত ছিল, পরে কত হলো, দ্যাট ইজ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। তো ডিভাইডেড বাই টাইম টেকেন। ডেল্টা সি মানে এটা প্রথমে যদি তোমার C1 ছিল, পরে যদি C2 হয়, তাহলে ডেল্টা সি ইকুয়ালস টু কি হবে, C2 মাইনাস C1। এখন এই জায়গাটায় অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে, আমি সেগুলো নিয়ে তোকে বলছি। ডেল্টা সি কখনো কখনো পজিটিভও হতে পারে বা কখনো কখনো ডেল্টা সি এর ভ্যালু নেগেটিভও হতে পারে। কারণ দেখ, যে যখন আমি রিয়াক্ট্যান্টের কথা ভাবছি, রিয়াক্ট্যান্ট তুমি প্রথমে 10 মোল নিয়েছিলে ইনিশিয়ালি, ফাইনালি সেটা হয়তো 3 মোল পড়ে রয়েছে। তাহলে রিয়াক্ট্যান্টে যখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবে, তখন এখানে কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তখন কিন্তু 3 ফাইনাল মাইনাস ইনিশিয়াল 10 মাইনাস 7 চলে আসবে। যদি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে বিষয়টা কনসিডার করি, যদি প্রোডাক্টের রেসপেক্টে কনসিডার করি, তাহলে ইনিশিয়ালি কিছু ছিল না প্রোডাক্ট, ফাইনালি প্রোডাক্ট হচ্ছে কত না, ধর হয়তো ফাইনালি প্রোডাক্ট হয়েছে হয়তো 7 মোল তৈরি হয়েছে। তাহলে এখানে কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে 7 মাইনাস 0 মানে 7, এটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে। তার মানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা এই যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ডেল্টা সি ভ্যালু, এটা পজিটিভ আসতে পারে যখন প্রোডাক্ট দিয়ে আমি বুঝবো, কারণ এখানে রিয়াক্ট্যান্টও আছে প্রোডাক্টও আছে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জও হতে পারে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হতে পারে, দুটোই সাইমালটেনিয়াস ব্যাপার। রিয়াক্ট্যান্ট চেঞ্জ হবে তবেই না প্রোডাক্ট চেঞ্জ হবে। আবার ডেল্টা সি এর ভ্যালু সেটা নেগেটিভও হতে পারে, যেটা কথাটা আমি আগে বললাম। তো এই যে দুটো বিষয়, এই নেগেটিভ বা পজিটিভ, কিন্তু রেট কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। তাহলে সেই কারণে কি করা হয় না, আমরা রেটের কথা যখন আমরা বলি তখন একটা নেগেটিভ সাইন বসাবো। রেটের ইউনিট সবসময় ইউনিটগুলো কিন্তু খেয়াল রাখবি, কারণ আমাদের যে অঙ্কের যে অ্যান্সার দিয়ে দেবে, বিভিন্ন কোশ্চেনের যে ছোট ছোট অঙ্ক দেয়, তার যে অ্যান্সার দেয় তাতে কিন্তু ইউনিটে ছোটখাটো গোলমাল করে দেয়। তো ইউনিট তুই মনে রাখবি। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ইউনিট কি আমি বলেছি, মোল পার লিটার। আর টাইম ডেল্টাটির ইউনিট কি, সেকেন্ড। তাহলে মোল পার লিটারটাকে লিটার ইনভার্স করে দিবি, সেকেন্ডটাকে সেকেন্ড ইনভার্স করে দিবি, সো সিম্পল। মোল পার লিটার পার সেকেন্ড ইনভার্স, এটা কিন্তু তুই রেট অফ দ্য রিয়াকশনের ইউনিট, রেটের ইউনিট হিসাবে তুই ইউজ করতে পারিস। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই রেট দুভাবে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে কি না অ্যাভারেজ রিয়াকশন রেট, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। যে জিনিসগুলো শুধু দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য সেই বিষয় নিয়ে আমি কনসার্ন, আমি কিন্তু যে জায়গাটা বেশি করে দরকার বোর্ডসে নাও থাকতে পারে সেই জায়গাটা বেশি করে পড়বো,
আবার বোর্ডসে বেশি করে আছে, কিন্তু আমাদের অতটা দরকার নেই, আমরা সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করব, যে কারণ আমাদের খুব সিম্পল ব্যাপার যে আমরা বেশি খাটতে চাই না, আমরা যেগুলো পড়বো সেগুলো যাতে করে কোশ্চেনের আকারে আসে। তো দু রকমের রিয়াকশন রেট আছে, অ্যাভারেজ রিয়াকশন রেট আর ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। এখন অ্যাভারেজ রিয়াকশন রেট সেটা বলতে কি বোঝায়, বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট বলতে কি বোঝায় সেটার কথা আমি বলছি। অ্যাভারেজ রিয়াকশন রেট হচ্ছে কি না, একটা ওভার এ পিরিয়ড অফ টাইম ইন্টারভ্যাল, মানে রিয়াকশন শুরু থেকে একদম শেষ পর্যন্ত, রিয়াকশন হয়তো 2 ঘন্টা ধরে চলেছে, তো সেই টোটাল যে টাইমের যে ওভারঅল রেট যেটা মেজার করা হয়, সেই ওভারঅল রেট মেজারমেন্টটাই হচ্ছে কি না অ্যাভারেজ রিয়াকশন রেট। ওভারঅল রেট মেজার্ড, এটা পুরো রিয়াকশনের একটা ওভারঅল অ্যাভারেজ রেট বোঝাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবি যে এই যে আর অ্যাভারেজ যেটা আমরা লিখছি, যে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ ওয়ান অফ দ্য রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট ডিভাইড বাই টাইম, এটা রিয়াকশনের শুরু থেকে শেষ পর্যন্ত কতটা চেঞ্জ হয়েছে। রিয়াকশনের শুরুতে এতটা রিয়াক্ট্যান্ট ছিল, শেষে রিয়াকশন যখন শেষ হয়ে গেছে তখন এতটা রিয়াক্ট্যান্ট পড়ে রয়েছে, ওভার এন্টায়ার ডিভাইডেড বাই টাইম করে কিন্তু আমরা অ্যাভারেজ রিয়াকশন রেটটা বের করতে পারি। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে রিয়াকশন রেটে, অ্যাভারেজ রিয়াকশন রেটের কিন্তু ইউজফুলনেস খুবই কম, কারণ রিয়াকশনের শুরু থেকে রিয়াকশনের শেষ পর্যন্ত রেটের যে ভ্যারিয়েশন সেটা কিন্তু অনেক বেশি, রেট অনেক বেশি চেঞ্জ হয়। ইনিশিয়ালি রেট অনেক বেশি থাকে, কিন্তু যখন রিয়াকশন আন্ডারগো করে, রিয়াকশন যখন যেতে থাকে তখন কিন্তু তার রেটটা ভীষণ ভীষণ ফল করে, প্রচন্ড প্রচন্ড রিয়াকশন রেটটা কমে যায়, যার ফলে দেখা যায় যে রিয়াকশন ইনিশিয়ালি যা রেট ছিল আর ফাইনালি তার রেটটা অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। তাই অ্যাভারেজ বের করলে কিন্তু সেটা ঠিকঠাক অ্যাভারেজ আসবে না, রিয়াকশন সম্পর্কে কারেক্ট তোকে আইডিয়া দেবে না। কেন আমি তোকে বলছি, ধর কিছু স্টুডেন্ট কেমিস্ট্রিতে 0 পেয়েছে, 10টা স্টুডেন্ট কেমিস্ট্রিতে 0 পেয়েছে, আর 10টা স্টুডেন্ট কেমিস্ট্রিতে 100 পেয়েছে, তাহলে টোটাল 20 জন স্টুডেন্ট কেমিস্ট্রিতে যা পেয়েছে তাকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে কি দাঁড়াবে না, প্রত্যেকে 50 করে পেয়েছে, এটাই অ্যাভারেজ দাঁড়াবে। কিন্তু চিন্তা করে দেখ যে 10 জন ওদের মধ্যে 0 পেয়েছে এবং 10 জন 100 পেয়েছে, তো তাহলে অ্যাভারেজে তারা 50 পেয়েছে, এই পিকচারটা সঠিক নয়, কারণ আমি যারা 0 পেয়েছে তাদের সাথে কিন্তু 100 পেয়েছে যারা, তাদেরকে অ্যাভারেজ করতে পারি না। সিমিলার কোয়ান্টিটিকেই অ্যাভারেজ করা যায়। রিয়াকশনের রেটও ঠিক তাই, ইনিশিয়ালি এনরমাস হাই রেট থাকে, ফাইনালি একেবারেতেই খুব লোয়ার রেটের দিকে চলে যায়, অনেকটা বিয়ে বাড়িতে খাওয়ার মতো। বিয়ে বাড়িতে তুই গেছিস, গেস্ট হিসাবে গেছিস, খাওয়া দাওয়া যে যাই করুক না কেন, খাওয়া দাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর। অনেকে হয়তো গল্প করছে, এইসব করছে, কিন্তু সকলের লক্ষ্য আছে যে কখন খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে, কোথায় খাওয়া দাওয়াটা হচ্ছে, কখন ব্যাচ শেষ হচ্ছে। এটা কিন্তু একদম সকলের মাথায় একদম এরকম তো হয় না যে প্রচুর গল্প গুজব করলাম, খেলাম না চলে এলাম, এরকম ন্যাকামিটা কেউ করে না। তো যাক, সবাই তো খাওয়া দাওয়া করবেই। ইনিশিয়ালি কি হয় না, খাওয়া দাওয়ার রেটটা খুবই হাই থাকে, কারণ তখন পেটে খিদে অনেক বেশি, অনেকক্ষণ ধরে খাবারের গন্ধ শুকছিস, খুবই খাওয়ার রেটটা খুব হাই রেট, একেবারে দেওয়ার সাথে সাথেই সবাই খেতে শুরু করে দিচ্ছে। অ্যাজ টাইম গোজ, যত সময় যাচ্ছে তত কিন্তু তোর পেটটা ভরে যাচ্ছে এবং খাওয়া দাওয়ার ইচ্ছাটা, টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমতে থাকছে। এরকম কমতে 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 একেবারে গিয়ে যখন তুই একেবারে আইসক্রিম এরকম ধরনের জিনিসের জায়গায় পৌঁছে গেলি, তখন কিন্তু জাস্ট হাতে করে নিয়ে উঠে যাওয়ার মতো ব্যাপার, যে তখন আর পারছিস না, একটু পেটটা নড়াচড়া করলে হয়তো আর একটু বেশি ঢুকবে, এরকম টাইপের ব্যাপার হয়ে যায়, একেবারে পুরোই ভর্তি হয়ে গেছে পেটটা। তো শেষের দিকে রিয়াকশন রেটটা কিন্তু খুবই কম, তোর খাওয়ার রেটটা কিন্তু ভীষণ ভীষণ কম, কিন্তু ইনিশিয়ালি কিন্তু প্রচন্ড ঝাঁপিয়ে পড়ে তুই খেয়েছিলিস। রিয়াকশনের ক্ষেত্রেও ঠিক তাই, যে একটা রিয়াকশন কিন্তু ইনিশিয়ালি কনসেন্ট্রেশন হাই থাকে। আমরা কোলিশন থিওরি পড়াবো, কোনো চাপ নেই, আমি তোকে পরিষ্কার বুঝিয়ে দেবো যে রিয়াকশন রেটের এত
ভেরিয়েশন হয় কেন, এবং আরেনিয়াস এর থিওরি আমি তোকে প্রুভ করে দেখাবো। প্রুভ আমাদের বোর্ডসে প্রুভ করা হয় না, কিন্তু এখানে আমি তোকে প্রুভ করে দেখাবো যে আরেনিয়াসের থিওরিটা কত সুন্দর ব্যাপার। যদিও আরেনিয়াস নোবেল প্রাইজ পাননি, কিন্তু আমি তোকে বলছি যে থিওরির মধ্যে এত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো রয়েছে যে তুই ফিল করবি, ভাবতে বাধ্য হবি যে কাইনেটিক্সের মতো চ্যাপ্টার একটা কত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কত তার বক্তব্য রয়েছে। অ্যাভারেজ রিয়াকশন রেট কিন্তু একটা রিয়াকশনের কারেক্ট পিকচার নয়, এবং যখনই আমরা অ্যাভারেজ রিয়াকশন রেট বের করব তখন কিন্তু সেটা ইনিশিয়ালি তার কত আর ফাইনালি কত, এটার আগে কিন্তু একটা নেগেটিভ সাইন কিন্তু পুট করতে হবে। কারণ আমি বলেছি যে রিয়াক্ট্যান্ট হিসাবে যদি চিন্তা করিস তাহলে রিয়াক্ট্যান্টে তুই এটা সবসময় কিন্তু A T2 এটার চাইতে কিন্তু AT1 এই ভ্যালুটা কিন্তু বেশি। কারণ যখন টাইম বেড়ে যায় তখন রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা কমে যায়। তো তার মানে এইটুকু কোয়ান্টিটির মধ্যেই কিন্তু একটা নেগেটিভ সাইন অলরেডি রয়ে গেছে। আগে যদি তুই না একটা নেগেটিভ দিস তাহলে কিন্তু কখনোই ওভারঅল নেগেটিভ আসবে না, কারণ T2 তো সবসময় T1 এর চাইতে বেশি। এটা তো তুমি রিয়াক্ট্যান্ট ধরলে কি প্রোডাক্ট ধরলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট নয়। তো সবসময় রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে যখন কনসিডার করবি তখন আগে একটা নেগেটিভ বসাবি, কিন্তু প্রোডাক্টের রেসপেক্টে যখন কনসিডার করবি তখন কিন্তু ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে সেখানে পজিটিভই আসবে, সেই জন্য সেখানে কিন্তু কোনো নেগেটিভ বসানোর দরকার নেই। তো অ্যাভারেজ রিয়াকশন রেট আমরা কিভাবে বের করব না, কিভাবে বের করব? রিয়াকশন শুরুর থেকে জিরো টাইম, এখানে তখন যা কনসেন্ট্রেশন ছিল এ, তার কনসেন্ট্রেশন এ হচ্ছে কনসেন্ট্রেশন, তো রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন, এখানে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট সেখানে কত ছিল, হয়তো 5.5 0.55 মোল পার লিটার এরকম ধরনের ছিল। এই জায়গাটায় ধর কথার কথা, এই জায়গাটা ধর তত ছিল। এইবারে যখন আমি 500 550 মিনিট 550 মিনিট না সেকেন্ডে আছে, ঠিক আছে সেকেন্ড 550 সেকেন্ড, তাহলে সেই সময় তার কনসেন্ট্রেশন কত, এখান থেকে তুই কনসেন্ট্রেশনটা গ্রাফে পুট করলে পেয়ে যাবি, যাকে আমি একটা আইডিয়া করে এরকম ধরনের 0.5 মোল পার লিটার। এটা হচ্ছে কি ফাইনাল, আর এটা কি ইনিশিয়াল। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল 0.5 মাইনাস 0.55 ডিভাইডেড বাই কত টাইম, জিরো টাইম থেকে 550 সেকেন্ড, তার মানে 550 সেকেন্ডই হয়ে গেল। এই ভ্যালুটার আগে একটা তোকে মাইনাস দিতে হবে, কারণ 0.55 এটা যদি করিস তাহলে মাইনাস 0.05 চলে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং 550 এটা করে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে একটা কোর্স অফ রিয়াকশন ওভার এ কোর্স অফ রিয়াকশন এভাবে আমরা কিন্তু বের করব যখন কিনা অ্যাভারেজ রিয়াকশন রেট বের করব। কিন্তু আমি বলেছি যে রিয়াকশনের অ্যাভারেজ রিয়াকশন রেট হয় না, কোনো একটা বিশেষ সময়ে তার রেট কত সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো বিশেষ সময় রেট কত সেটা পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট মানে একটা বিশেষ মুহূর্তে রিয়াকশন শুরু হওয়ার 30 সেকেন্ডের মাথায় কতটা রিয়াকশন করেছে, ওই 30তম সেকেন্ডে কতটা রিয়াকশন হয়েছে সেটাও আমরা বের করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, আমরা এখানে সেই জিনিসও বের করে দেখাবো। তো ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, যেটা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিয়াকশন, সেটা কিন্তু আমরা যেটা বলতে চাইছি, রিয়াকশন রেট মেজার্ড অ্যাট এনি পয়েন্ট ডিউরিং দ্য রিয়াকশন। এনি পয়েন্ট মানে এনি পার্টিকুলার সেকেন্ডে, একটা পার্টিকুলার টাইমে কতটা তখন রিয়াকশন করছে, ওই সময়তেই কতটা রিয়াকশন হচ্ছে
সেটাকেই বলে অ্যাট এনি পয়েন্ট, কোনো একটা বিশেষ মুহূর্তে। ইনস্ট্যান্টেনিয়াস কথাটার মানে, ইনস্ট্যান্টেনিয়াস মানে কোন একটা হঠাৎ একটা কোন একটা পার্টিকুলার টাইম। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট সেই জন্য আমরা বের করবো, এবং ইনস্ট্যান্টেনিয়াস রেটটা খুব সুন্দর ব্যাপার, এবং এটা আমাদের খুবই পরীক্ষায় নানান রকমের ভাবে কোশ্চেন দেয়, আমি তোকে কোশ্চেন দেখাবো। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট বের করতে গেলে কি করতে হবে না, সেখানেও কিন্তু এই কনসেন্ট্রেশন এদিকে কনসেন্ট্রেশন পুট করতে হবে এবং এদিকে টাইম পুট করতে হবে। এবারে তুমি যে বিশেষ মুহূর্তে যে টাইমে তুমি এটাকে ডিটারমিন করতে চাও, হয়তো টি টাইমে, তাহলে টি টাইমে ওর ওপরে একটা ট্যানজেন্ট টানতে হবে। যে গ্রাফটা হয়েছে সেই গ্রাফের ওই জায়গায় কিন্তু একটা ট্যানজেন্ট টানতে হবে। এই ট্যানজেন্ট টানার পরে, এই যে ট্যানজেন্ট টানছি, এই ট্যানজেন্ট টানার পরে রেট কি হবে না, রেট হবে ওই জায়গায় কি না ট্যান থিটা বের করতে হবে। ট্যান থিটা কিভাবে বের করবো না, এই অ্যাঙ্গেল পেয়ে যাব, এই যে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল পেয়ে যাব, কারণ এই দিকটা 180 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেল পেয়ে যাব থিটা। এবং এখান থেকে এই যে অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি থিটা, এখান থেকে আমাকে কি করতে হবে, ট্যান থিটার ভ্যালু বের করতে হবে। ট্যান থিটার ভ্যালু হচ্ছে কিভাবে বের করব না, ট্যান থিটার ভ্যালু বের করতে গেলে আমার এইখানে ডেল্টা টি ভ্যালু কত, যে টাইমে তুই বের করছিস এইটুকু ডিফারেন্স হচ্ছে ডেল্টা টি। আর কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হয়েছে, সেই কনসেন্ট্রেশন চেঞ্জও আমাকে এখান থেকে বের করতে হবে। তো সেটাকে ডেল্টা সি হচ্ছে কনসেন্ট্রেশন চেঞ্জ। যেহেতু কনসেন্ট্রেশনটা কমছে, তাহলে ওর আগে একটা মাইনাস বসিয়ে দিতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে যখন ডেল্টাটা, যখন এখানে তো টি এর কোনো ভ্যালু নেই, টি মানে ডেল্টা টিটাকে আমি কমতে 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 কোনো একটা পার্টিকুলার টাইমে নিয়ে আসছি, তার মানে ডেল্টা টি এর ভ্যালু তো আমার কি হয়ে যাবে, ডেল্টা টি এর ভ্যালুটা কিন্তু জিরোর কাছাকাছি চলে আসবে। তো যখন জিরোর কাছাকাছি চলে আসবে সেই সময়তেই কিন্তু আমরা ওর ভ্যালুটা পাবো মাইনাস ডিসি বাই ডিটি, মানে এই টাইম বাই এখানে বিশেষ একটা মুহূর্তে তার কনসেন্ট্রেশন কত, সেই কনসেন্ট্রেশন চেঞ্জটা খুবই কম হবে। তো ছোট্ট একটা টাইম ইন্টারভ্যাল ডিটি এবং ছোট্ট একটা কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিসি, এই যে রেশিও, সেটা আমার করার দরকার নেই। আমি কি করব না, ট্যান থিটা বের করব, ট্যান থিটা বের করে ডেল্টা সি বাই ডেল্টা টি করব। ডেল্টা সি বাই ডেল্টা টি করে আমি ওখান থেকে ট্যান থিটার ভ্যালু জানি, থিটার ভ্যালু জানি, থিটার ভ্যালু জানলে ডেল্টা সি বাই ডেল্টা টি এর ভ্যালুটা অটোমেটিক্যালি বের করা যাবে। এবার তুই যেই এই ট্যানজেন্টটাকে এরকম সরাবি, ট্যানজেন্টটাকে করবি, তখন ট্যান থিটার ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ট্যান থিটার ভ্যালুটা যখন চেঞ্জ হবে, অটোমেটিক্যালি কিন্তু রেটটাও চেঞ্জ হয়ে যাবে। তুই আজকে এই গ্রাফটা এরকম রয়েছে, তুই এইখান দিয়ে এরকম করে ট্যানজেন্টটা টানলি, তাহলে যে থিটা হবে, তুই গ্রাফটা এরকম রয়েছে, তুই এই জায়গাটা যখন ট্যানজেন্টটা টানবি তখন কিন্তু তার থিটাটা কিন্তু আলাদা হয়ে যাবে, থিটাটা কিন্তু ডিফারেন্ট হবে, এই থিটা এবং এই থিটা ডিফারেন্ট হবে। সেই জন্য বিভিন্ন পজিশনে তুই যখন এরকম ট্যান থিটা বের করতে যাবি, এর উপর কোশ্চেন আছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে, আমি তোকে দেখাবো। তো এরকম বিভিন্ন পজিশনে যখন তুই করতে যাবি, তখন দেখবি যে ওই কার্ভের মধ্যে বিভিন্ন জায়গাতে তো ডেল্টা সি বাই ডেল্টা টি এই ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট চলে যাবে, থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যত উপরের দিকে তুই এরকম গ্রাফটা এরকম উপরের দিকে রয়েছে, এই জায়গাটা, এখানে যখন ট্যান থিটা করবি দেখবি এই ট্যান থিটা অনেক 90 ডিগ্রির কাছাকাছি চলে আসবে ট্যান থিটাটা। তো প্রতিবারে কিন্তু ট্যান থিটার ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট আসবে, এবং এখান থেকে তুই ইনস্ট্যান্টেনিয়াস রেট তুই বের করতে পারিস, কোনো একটা পার্টিকুলার মুহূর্তে তুই ট্যান থিটা দিয়ে বের করতে পারিস। এরপর তুই যদি এটা রিয়াক্ট্যান্ট দিয়ে, এরকম গ্রাফটা হলো রিয়াক্ট্যান্ট দিয়ে, তুই প্রোডাক্ট দিয়েও তুই বের করতে পারিস, একই ব্যাপার, প্রোডাক্টের রেসপেক্টেও তুই বের করতে পারিস। সেখানে যখন তুই টানবি তখন থিটাটা হচ্ছে এইটা হবে, এটা অনেকে গোলমাল করে যে এই যে টাইম অ্যাক্সিসের প্যারালাল যে অ্যাক্সিসটা পড়বে তার থেকে যে অ্যাঙ্গেলটা হবে এটাই হচ্ছে ট্যান থিটা হবে।
ট্যান থিটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে ট্যান থিটা। যদি কার্ভটা এরকম হয় তাহলে ট্যান থিটাটা এইটা হয়, আর কার্ভটা যদি এইরকম করে যায়, এরকম করে যায়, তাহলে এইখানে যখন ট্যান থিটা বের করতে যাবে এখানে প্যারালাল একটা অ্যাক্সিস করে তার থেকে ট্যান থিটাটা বের করতে হয়। এখানে ছবিতে পরিষ্কার দেখানোই রয়েছে এবং সেখান থেকে তুই ট্যান থিটাটা বের করতে পারবি। আমি প্রবলেমে দেখাবো তোকে, প্রবলেমের মধ্যে আছে বা ডিপিপি দেবো, তখন তুই দেখবি সেটাতে। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট এভাবে বের করা যায়। এখন একটা রিয়াকশনের যে ওভারঅল রিয়াকশন রেট যখন আমি এক্সপ্রেস করব তখন কিভাবে এক্সপ্রেস করব, ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখ। বেসিক্যালি জিনিসটা কি না, খুব সিম্পল ব্যাপার, ছোটখাটো জায়গায় কেন করি আমরা বুঝতে পারি না। তো একটা বিষয় বোঝার চেষ্টা কর, যখন এ থেকে টু বি হচ্ছে তখন বলে যে এ রেসপেক্টে যখন করবে তখন কিছু করবে না, এক্স বাই টি এরকম করে দেবে। বি এর রেসপেক্টে যখন করবে টু দিয়ে ডিভাইড করবে। তো টু দিয়ে কেন বেসিক্যালি আমি ডিভাইড করব, টু দিয়ে ব্যালেন্সের নাম্বার দিয়ে কেন ডিভাইড করব, কারণটা কি, এক্স্যাক্টলি কারণটা কি দেখ, তুই ভালো করে দেখ, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি যে কেন তুই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে তুই ওটাকে ডিভাইড করছিস। স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করার পিছনে যে কারণ, আসল কারণ যেটা, সেটা তোকে বুঝতে হবে, নাহলে কিন্তু এরকম বেসিক জায়গা থেকে কোশ্চেন দিলে কিন্তু তুই পারবি না। ওরকম করে পড়ে রাখলে হবে না যে ব্যালেন্সে যে নাম্বার থাকবে সেটা দিয়েই ডিভাইড করতে হয়, এভাবে পড়ে রাখলে হবে না, কোশ্চেনে অ্যান্সার করতে পারবি না। প্রথমত কি না, তোর টাইমটা যখন টি ইকুয়ালস টু 0 ছিল, ধর এ ছিল, কিন্তু বি কি কিছু ছিল না, বি ছিল না, কারণ রিয়াকশন তো তখন হয়নি, রিয়াকশন টাইম 0, রিয়াকশন শুরুই হয়নি, টাইম 0। এইবারে কি না, রিয়াকশনটাতে হয়েছে টি সময় বাদে, তুই যখন ক্যালকুলেট করছিস তখন মাইনাস এক্স মানে কি না, কিছু অ্যামাউন্ট কি হয়েছে ওখান থেকে মাইনাস হয়েছে মানে কমে গেছে। কিছু অ্যামাউন্ট যদি কমে যায় তাহলে পড়ে আছে কত, এ মাইনাস এক্স। তো দেখ এখানে এ থেকে টু বি, তাহলে একটা যদি এ থাকে তাহলে তার থেকে কটা বি তৈরি হয়, দুটো। তাহলে এখানে যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করিস, এক্সটা যদি এ থাকে তাহলে বি তৈরি হবে কত, 2x। তাহলে এ মাইনাস এক্স এখানে লিখলে এখানে লিখতে হবে অবশ্যই 2x। তাহলে চেঞ্জ কত না, চেঞ্জ হচ্ছে এ প্রথমে কত ছিল না, প্রথমে এ ছিল, তারপরে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে এ মাইনাস এক্স তার থেকে আবার মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ, কারণ ইনিশিয়ালি ছিল এ আর ফাইনালি হয়েছে এ মাইনাস এক্স, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল এটা হয়ে গেল তোর, এ বাদ হয়ে গেলে মাইনাস এক্স হয়ে গেল, কিন্তু এর আগে একটা মাইনাস বসিয়ে রাখতে হবে যাতে করে এটা প্লাস হয়, কারণ এটা ডিক্রিজিং অ্যামাউন্ট, রেট কখনো মাইনাস হতে পারে না। তো এর আগে একটা মাইনাস বসানো আছে, তো এখানে করে এক্স বাই টি হলো তার রেট। এখন একটা জিনিস বোঝার চেষ্টা কর, রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট যার রেসপেক্টেই তুই করিস না কেন সবসময় রেটটা একই হবে, রিয়াক্ট্যান্ট যতটা কমবে প্রোডাক্ট সেই হিসাবেই বাড়বে। তো এখন তুই কতটা বি এর রেসপেক্টে যদি তুই রেট বের করিস, তাহলে বি প্রথমে কত ছিল, বি প্রথমে ছিল 0, পরে কত হয়েছে 2x, তাহলে 2x মাইনাস 0, তাহলে এটা কত হলো 2x, তাহলে বি এর জায়গায় আমি বসালাম 2x, আর ডেল্টা টি সেটা তো একই আছে, আগেও যা ডেল্টা টি ছিল সেটাই টি আছে, তো সেটাই একই রয়েছে। তাহলে এখানে যখন আমি রেট বি এর রেসপেক্টে বের করলাম তখন 2x বাই টি হয়ে গেল, তাহলে একবার 2x বাই টি আর একবার x বাই টি, এমনটা তো হতেই পারে না। বি এর রেট অফ অ্যাপিয়ারেন্স সেটা ডাবল হয়ে যাচ্ছে, কারণ রিয়াকশনটাই এমন যে একটা এ থেকে দুটো বি তৈরি হয়। তো সেই কারণে এইখানে এক্স বাই টি আর এটা যদি 2x বাই টি হয়, যেহেতু রেট সবসময় রিয়াক্ট্যান্ট কতটা কমলো ততটাই প্রোডাক্ট বাড়ে, এই হিসাবেই রেটটা ধরতে হবে তোকে। ন্যাচারালি এই জিনিসটাকে 2x বাই টি কে একে 2 দিয়ে ডিভাইড করতে হবে, হাফ ইন্টু 2x বাই টি, এই 2 বাদ চলে যাবে, x বাই টি এইটাই এখানে বসাতে হবে।
কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর যে আমি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে বা প্রোডাক্টের রেসপেক্টে যে কোনো রেসপেক্টেই রেট বের করি না কেন, সবসময় সেটা একই হওয়ার কথা। কারণ রিয়াক্ট্যান্টের রেসপেক্টে একরকম রেট, প্রোডাক্টের রেসপেক্টে একরকম রেট, এরকম কখনো হতেই পারে না। তো সেই জন্যে ওখানে যে ব্যালেন্সের যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা এই কারণেই থাকে যে একটা এ থেকে দুটো বি তৈরি হচ্ছে, তো বি এর পরিমাণ তো বেশি হচ্ছে, তাহলে রেট যখন বের করতে যাব বি এর রেসপেক্টে তাহলে তো বেশি হয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি এর সাথে ব্যাপারটা সমান করার জন্য কিন্তু তোকে ওটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। দেখে নে তুই যে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি সেটা 2 ইন্টু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটা হলেই তবেই ঠিক হবে। কারণ এ যতটা ডিসঅ্যাপিয়ার করছে বি তার ডাবল তৈরি হয়ে যাচ্ছে, তো তাহলে 2 ইন্টু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ এভাবেই লিখতে হবে তোকে। এভাবে যদি তুই লিখিস তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ রেট অফ অ্যাপিয়ারেন্স অফ বি ডিভাইডেড বাই 2 করতে হবে। এইভাবেই এই 2টা এসছে, এই যে 2টা যেটা নিচে এসছে এটা এইভাবে এসছে, ব্যালেন্সের নাম্বার দেখলেই ঝাঁপিয়ে পড়ে ডিভাইডেড বাই 2 করার জন্য আসেনি। অ্যাকচুয়ালি বি এর অ্যাপিয়ারেন্সটা এ এর ডিসঅ্যাপিয়ারেন্স করছি তো। হ্যাঁ কি বলছিস? এর ডিসঅ্যাপিয়ারেন্স বি এর অ্যাপিয়ারেন্সের, এর ডিসঅ্যাপিয়ারেন্সটা ডাবল করলে তবেই বি এর অ্যাপিয়ারেন্স বেরোবে, সেই জন্য হাফ করে কিন্তু বি এর অ্যাপিয়ারেন্সটা লিখতে হবে। তো এটা গেল যেখানে, সেই জন্য সবসময় যখন কিছু তুই রিয়াকশনের ক্ষেত্রে লিখতে যাবি, তখন যখন রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে লিখবি তখন তো মাইনাস ডেল্টা এ, এখানে কোনো ব্যালেন্সের নাম্বার নেই, তাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা সেটা যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু এখানে ব্যালেন্সের নাম্বার আছে 2, তো 1/2 ডেল্টা এ বাই ডেল্টা টি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে এখানে ডিভাইড করে দিতে হবে। প্রোডাক্ট মানে প্লাস হবে, রিয়াক্ট্যান্ট মানে মাইনাস হবে, এই বেসিক জায়গাটা খেয়াল রেখে দিবি, এটাই কিন্তু দরকার। নেক্সট আমরা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন তৈরি করব, যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। আমাদের এখানে জিরো অর্ডার রিয়াকশন এবং ফার্স্ট অর্ডার রিয়াকশনই সিলেবাসে রয়েছে, সেকেন্ড অর্ডার রিয়াকশন কিন্তু সিলেবাসে নেই, নিটের সিলেবাসে বা জয়েন্টের সিলেবাসে নেই। ন্যাচারালি সেটা ওটা আইআইডি জয়েন্টের সিলেবাসে আছে, কিন্তু এমনি জয়েন্টের সিলেবাসে নেই। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট, ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন টার্ম ইন ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, সেখানে ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন, যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে তুই যখন এরকম ব্যালেন্সের নাম্বার দেওয়া থাকবে তখন কি করবি, জাস্ট ডিভাইড অল দ্য রিয়াকশন রেটস উইথ রেসপেক্টিভ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট টু গেট দ্য ওভারঅল রেট অফ দ্য রিয়াকশন। স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে তুই জাস্ট ডিভাইড করে দিবি, যেরকম এখানে তুই করে দিচ্ছিস। এগুলো যে এ বি আছে রিয়াক্ট্যান্ট, সেগুলো মাইনাস দিয়ে দিয়ে করবি, আর প্রোডাক্ট যদি থাকে তাহলে সেগুলো প্লাস দিয়ে দিয়ে করবি, কোনো অসুবিধার কিছু নেই, অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে কিপিং ইন দ্য মাইন্ড দ্যাট put a negative sign, reactant with reactant we put a negative sign, and with product put a positive sign। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো সবসময় খেয়াল রাখবি, মনে রাখবি। এবারে চল আমরা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেটটাকে এভাবে কিভাবে এক্সপ্রেস করব না, সেখানে ডেল্টা টি এর ভ্যালুটা 0 কাছাকাছি, তো ন্যাচারালি আমরা যেগুলো ডেল্টা দিয়ে লিখছিলাম, এরকম ডেল্টা দিয়ে লিখছিলাম, তার পরিবর্তে কি লিখবো, ডি দিয়ে লিখবো, ডি দিয়ে লিখবো। কারণ ডেল্টা মানে হচ্ছে বড় ইন্টারভ্যাল অফ টাইম, আর ডি মানে হচ্ছে ছোট ইন্টারভ্যাল অফ টাইম। তো ছোট ইন্টারভ্যাল অফ টাইম আর বড় ইন্টারভ্যাল অফ টাইম এক হবে এরকম তো কোনো কথা নেই, যে কারো থার্মোডাইনামিক্সে আমি বারবার বলেছি, তো এখানেও সেই একই কথাবার্তা, যে ছোট ছোট ইন্টারভ্যাল অফ টাইমে কিন্তু ডিফারেন্স হবে, ডেফিনেটলি ডিফারেন্স হবে, কনসেন্ট্রেশনের চেঞ্জ ডিফারেন্স হবে। তো সেখানে ওভারঅল ইনস্ট্যান্টেনিয়াস রেট কিন্তু একই রকম ভাবে লিখবি, শুধু ডেল্টার জায়গায় তুই স্মল ডি লিখে দিবি, দিয়ে দিলেই তোর হয়ে যাবে, বাকি কনসেন্ট্রেশন টার্মগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্লেস করে দিবি, ব্যাস ইনস্ট্যান্টেনিয়াস রেট চলে আসবে। এরপরে দেখ যে রেট অফ দ্য রিয়াকশনের কি কি ফ্যাক্টর রয়েছে, কি কি ফ্যাক্টরের উপরে রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ দ্য রিয়াকশন, কি কি ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টরগুলোর উপরে রেট ডিপেন্ড করে।
ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ দ্য রিয়াকশন, সেখানে দেখ কি কি ফ্যাক্টর আছে না। নেচার অফ দ্য রিয়াক্ট্যান্ট, প্রথম 1 নম্বর কথা হচ্ছে নেচার অফ দ্য রিয়াক্ট্যান্ট। নেচার অফ দ্য রিয়াক্ট্যান্ট মানে হচ্ছে ধর সোডিয়াম জলে দিলে আগুন ধরে যায়, কিন্তু ধর সিলিকন জলে দিলে কিছু হয় না। তো কিছু কিছু সাবস্ট্যান্স আছে সেগুলো বেশি রিয়াক্টিভ, কিছু কিছু সাবস্ট্যান্স আছে কম রিয়াক্টিভ, সেটা তাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা তাদের সাইজ বা ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোপজিটিভিটি ইন্ডিভিজুয়াল ব্যাপারের উপরে ডিপেন্ড করে। নেচার অফ দ্য রিয়াক্ট্যান্ট। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের সাথে সবসময় রেট অফ দ্য রিয়াকশন বাড়ে। কনসেন্ট্রেশন বাড়লে রেট অফ দ্য রিয়াকশন বাড়ে। ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট increases the rate of the reaction. More the particles present, the more often they collide. অ্যাকচুয়ালি কি রিয়াকশন মানে কি, রিয়াক্ট্যান্ট মলিকিউল তাদের নিজেদের মধ্যে ধাক্কা লাগতে হবে। তো একদম যত বেশি পার্টিকেল থাকবে ওখানে, যত বেশি নাম্বার অফ মলিকিউলস থাকবে, নাম্বার অফ মোলস থাকবে, তত বেশি তো ধাক্কাধাক্কি হবে, তত বেশি কলিশন হবে। এবং কনসেন্ট্রেশন অটোমেটিক্যালি যত বাড়বে নাম্বার অফ পার্টিকেলসও বাড়বে। নাম্বার অফ পার্টিকেলস বাড়া মানে অটোমেটিক্যালি রেট অফ দ্য রিয়াকশন কিন্তু বেড়ে যাওয়া। তো এটা কিন্তু কনসেন্ট্রেশন বাড়লে এটা বাড়বে। সারফেস এরিয়া, সারফেস এরিয়া আমরা বরাবর বলে এসেছি যে সারফেস এরিয়া কিন্তু কি না, সারফেস এরিয়া যত পার্টিকেলের সাইজ ছোট হয় তত তার সারফেস এরিয়া বেশি হয়। এটা হয়তো অনেকেই বুঝতে পারে না ঠিকঠাক, যে ছোট ছোট পার্টিকেল, দানা দানা পার্টিকেল, সেটার কিন্তু সারফেস এরিয়া বেশি দেন বড় বড় পার্টিকেল। ধর এইখানে একটা এরকম একটা বড় পার্টিকেল রয়েছে, তার সারফেস এরিয়া কতটা, এই বাইরে এটা হয়তো 3 ডাইমেনশনে যদি চিন্তা করিস, তাহলে তার বাইরে এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা এইগুলো হচ্ছে সারফেস এরিয়া। কিন্তু একে তুই যদি গুঁড়ো করে ফেলিস, যদি গুঁড়ো করে যদি ছোট 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 অনেক গুঁড়ো করিস, এরকম ডাস্ট করে দিস, তাহলে এই কিউবের ভিতরের দিকের যে অংশ সেগুলো তো বাইরে ওপেন ছিল না। তাহলে তুই যদি তাকে গুঁড়ো করে দিস, ধুলো করে দিস, তাহলে ভিতরের যে সারফেস গুলো সেগুলো বেরিয়ে আসবে। আজকে দেখ একটা ধর কাঠের এরকম ব্লক আছে, কাঠের একটা ব্লক আছে, তার সারফেস এরিয়া কি, এদিকটা 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 এরকম উপরে নিচে। কিন্তু এখান থেকে যে তুই কেটে দিবি মাঝখান থেকে, তাহলে কি হবে, এই একটা কাটা পোর্শন, এই একটা কাটা পোর্শন হয়ে গেল। তাহলে এই যে পোর্শন গুলো যেগুলো ঢাকা ছিল, যেগুলো ভিতরে ছিল, সেগুলো এখন সারফেস হিসেবে বেরিয়ে এসেছে। তো এরকম যদি তুই আরো কাটতে থাকিস, এরকম এখান দিয়ে কাটলি, এখান দিয়ে কাটলি, এখান দিয়ে কাটলি, যত যেগুলো ভিতরের দিকের পোর্শন ছিল সবই কিন্তু সারফেস হিসাবে বাইরে বেরিয়ে আসবে। সেই জন্যে কোনো রিয়াক্ট্যান্ট তাকে যদি তুই ডাস্ট করে দিস, পার্টিকেলগুলোকে একদম পুরো গুঁড়ো করে দিস, তাহলে অটোমেটিক্যালি তার সারফেস এরিয়া কি হয়ে যাবে, বেড়ে যাবে। সারফেস এরিয়া বাড়া মানে কি না, সারফেস এরিয়া বাড়া মানে সবসময় কিন্তু কলিশন রেট বাড়বে, ধাক্কাধাক্কি বাড়বে বেশি। আমি পরের দিনকার রেট অফ কলিশন আমি পড়াবো, রেট অফ কলিশন কি জিনিস সেটা আমি পড়াবো। তো এটাতে সবসময় কিন্তু রিয়াকশন রেটটা বাড়বে। টেম্পারেচার, স্যার সারফেস এরিয়া বাড়লে কলিশনের রেট বাড়ছে কেন? সারফেস এরিয়া বাড়লে তো পার্টিকেল গুলো বেড়ে গেল, পার্টিকেলস তো বেড়ে গেল। একটা এরকম জিনিসের সাথে ধাক্কা লাগছে আর একটা এরকম জিনিস, আর এদের সাথে ধাক্কা লাগছে এরকম জিনিস, তো এখানে তো অনেক বেশি কলিশন হচ্ছে। এখানে একটা কলিশন হচ্ছে, এর সাথে ধাক্কা লাগছে, আর এখানে কত পার্টিকেল আছে ছোট ছোট। তো পার্টিকেল মানে সারফেস এরিয়া বাড়লো, সারফেস এরিয়া বাড়লো মানে পার্টিকেল বাড়লো, পার্টিকেল বাড়লো মানে রেট অফ কলিশন বাড়লো, পার সেকেন্ডে যতগুলো কলিশন হতে পারতো সেই কলিশন বাড়লো। অ্যাকচুয়ালি তো আমার উদ্দেশ্য নয় যে কন্ট্যাক্টে আসা, আমার উদ্দেশ্য যে কত মলিকিউল। একটা জিঙ্কের একটা বড় টুকরো নিলি, কথার কথা যে জিঙ্কের যদি তুই একটা বড় এরকম একটা বড় টুকরো নিলি, তো তার সাথে সালফিউরিক অ্যাসিডে রিয়াকশন করাচ্ছিস, তো সালফিউরিক অ্যাসিড শুধু এই সারফেস গুলোতে রিয়াকশন করবে, এই যে ভিতরের যে মলিকিউল গুলো আছে সেগুলোর সাথে কোনো ওর কন্ট্যাক্ট হবে, ওর কলিশন হবে, হবে না। কিন্তু এই জিঙ্কের টুকরোটাকেই যদি ছোট 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 করে যদি ছোট ছোট অনেক টুকরো করে নিস, তাহলে সালফিউরিক অ্যাসিড প্রত্যেকটা টুকরোর সাথে আলাদা আলাদা করে কন্ট্যাক্টে আসতে পারবে, আলাদা আলাদা করে কলিশন করতে পারবে। যেটা কিনা শুধু সারফেসের সাথেই করতে পারছিল, সেটা এখন ভিতরের যে মলিকিউলগুলো, সেই মলিকিউলগুলো কিন্তু তার
ভিতরের অংশেতেও রিয়াকশনটা করতে পারবে। আজকে তুই চিন্তা করে দেখ যে একটা পটেটো, তার থেকে কত পটেটো চিপস বানানো যাচ্ছে। তো পটেটোর ভিতরটা যেই কাটছিস তখন ভিতরে সারফেস এরিয়া যেগুলো ভিতরে ছিল সেগুলো তো দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সেটা তোর কন্ট্যাক্টে চলে এলো, তুই যাতে হাত দিতে পারিস, আরো তুই পিস পিস কর, তাহলে ভিতরের যে অংশগুলো যেগুলো তুই বাইরে, একটা পটেটোকে তুই বাইরে থেকে দেখছিস বা একটা অ্যাপেলকে বাইরে থেকে দেখছিস, তার কতটা সারফেস এরিয়া, তার বাইরের অংশটাই শুধু সারফেস এরিয়া। এবার মাঝখান থেকে যেই কেটে দিবি তখন ভিতরের যে অংশটা সেটা তুই দেখতে পাচ্ছিস, আরো যত এরকম কেটে একদম পুরো ডাস্ট করে দিবি তত তুই আরো ভিতরের অংশ দেখতে পাবি, তত তো কন্ট্যাক্টে আসবে। কন্ট্যাক্টে আসা মানেই তো কলিশন। কলিশন মানে কি শুধু ধাক্কাধাক্কি? কন্ট্যাক্টে একটার সাথে আর একটা টাচ হচ্ছে, দ্যাট ইজ কল্ড কলিশন। তো সেটা সবসময় কিন্তু সারফেস এরিয়া বাড়লে কিন্তু অবশ্যই কলিশন রেটটা বাড়বে। টেম্পারেচার বাড়লেও কিন্তু কলিশন রেটটা বাড়বে, কারণ টেম্পারেচার বাড়লে মলিকিউলের কাইনেটিক এনার্জি বাড়ে, মলিকিউলগুলো বেশি জোরে জোরে দৌড়দৌড়ি করে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে। কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা মানে কি না, মলিকিউলগুলোর মধ্যে ধাক্কাধাক্কির চান্স বেশি থাকবে। আজকে তুই চিন্তা করে দেখ যে বাসের মধ্যে প্রচুর ভিড়, তো ভিড়ের মধ্যে সব লোক দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ তার নিজের জায়গা থেকে মুভ করছে না, তো ন্যাচারালি ধাক্কাধাক্কি সেখানে বেশি হবে না, কারণ বাসের মধ্যে প্রচুর ভিড় থাকতে পারে, অনেক মলিকিউল থাকতে পারে, কিন্তু মলিকিউলগুলো মুভ করছে না, যে যার নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবারে ধর বাসটায় আগুন লেগে গেছে, তো বাসটায় যদি আগুন লেগে যায় তখন তো তাহলে লোকগুলো আর ওরকম ভাবে দাঁড়িয়ে থাকবে না, তো লোকগুলো তখন মুভমেন্টে যাবে, লোকগুলো তখন বেরিয়ে পালাতে যাবে, তখন তাহলে লোকের মধ্যে কি হবে? ধাক্কাধাক্কি হবে। সিম্পল ব্যাপার যে কাইনেটিক এনার্জি বাড়লে মলিকিউলগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয়, তো টেম্পারেচার বাড়ালে সে যে কোনো রিয়াকশনই হোক না কেন, টেম্পারেচার বাড়ালে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন সবসময়তেই বাড়বে। রেট অফ দ্য রিয়াকশন কিন্তু সবসময় বাড়বে, কারণ মোর চান্সেস অফ ইন্টারমলিকুলার কলিশনের চান্স বেশি হবে। এছাড়াও আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেটা আরেনিয়াসের থিওরির মধ্যে বলা রয়েছে, যেটা আমরা যথাসময়ে আমি তোকে আরেনিয়াসের থিওরি রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু আপাতত তুই দেখ যে টেম্পারেচার বাড়লে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বাড়বে ডিউ টু দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। কারণ কাইনেটিক এনার্জি কোনো মলিকুলের কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে কি না 3/2 RT। 3/2 RT মানে হচ্ছে 3/2 তো কনস্ট্যান্ট, 3/2 আর হচ্ছে কি না, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে কাইনেটিক এনার্জি কিসের সাথে প্রপোর্শনাল হলো? কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হলো। তো টেম্পারেচার যত বাড়বে অটোমেটিক্যালি কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়বে মানে কি বাড়বে? তার তো আর মাস বাড়তে পারে না, তাহলে তার ভেলোসিটি বাড়বে, এদিক ওদিক সেদিক দৌড়দৌড়ি করবে। তো দ্যাটস ইট, এই কারণে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। ক্যাটালিস্টস অ্যান্ড ইনহিবিটার্স। ক্যাটালিস্ট কিন্তু সবসময় রিয়াকশন রেটটাকে ইনক্রিজ করিয়ে দেয়। ক্যাটালিস্ট এমন একটা পাথ চুজ করে যে পাথ হচ্ছে লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। আমি এ কথা আগেও বলেছি, বারে বারে বলি, বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রেও বলি যে ক্যাটালিস্ট মানে এরকম নয় যে ক্যাটালিস্ট শুধু রিয়াকশনের প্রেজেন্স তার থাকবে, রিয়াকশনটা ফাস্ট যাবে, এরকম ব্যাপারটা নয়। আসলে ক্যাটালিস্টের থিওরিতে যে কথা বলা রয়েছে সেটা হচ্ছে এটাই যে ক্যাটালিস্ট কি করে না, ক্যাটালিস্ট কিন্তু মাঝখানে রিয়াকশনে পার্টিসিপেট করে, এবং পার্টিসিপেট করে সে কি করে না, সে একটা ইন্টারমিডিয়েট একটা কম্পাউন্ড তৈরি করে, যে কম্পাউন্ডটা স্টেবল, এবং তার থ্রু দিয়ে রিয়াকশন যায় বলে কিন্তু রিয়াকশন রেটটা ফাস্ট হয়ে যায়। কিন্তু ইনহিবিটার কি করে না, ইনহিবিটার জাস্ট উল্টো জিনিস করে। ইনহিবিটার উল্টো কাজ করে, যে ওটা কিন্তু একটা হায়ার অ্যাক্টিভেশন এনার্জির পাথ চুজ করায় এবং রিয়াকশনকে ইনহিবিট করে। সেটা আমরা সারফেস কেমিস্ট্রিতে গিয়ে ক্যাটালিস্টের থিওরি পড়ব। যদিও এসব জিনিস কিন্তু বোর্ডসের সিলেবাস থেকে এখন বেরিয়ে গেছে, কিন্তু আমাদের নিটের সিলেবাসেও রয়েছে। নিটের সিলেবাসে এখনো পর্যন্ত কিছু কাটছাটের ব্যাপার তো আমি শুনিনি, আমি বুঝিনি, ন্যাচারালি বুঝতে পারছি না, কিছু ব্যাপার নোটিফিকেশান নেই, কোনো কিছুই নেই, জানি না কবে কি নোটিফিকেশান দেবে, বোঝাও যাচ্ছে না। তো কি কি ফ্যাক্টর রিয়াকশনকে এফেক্ট করে, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা এখন যে ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না কনসেন্ট্রেশন ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব। তো সেটা জানতে গেলে রেট ল জানতে হবে।
আর অর্ডার অফ দ্য রিয়াকশন, এই দুটো জিনিস কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে যে রেট লটা কি, অর্ডার অফ দ্য রিয়াকশন সেটাই বা কি। চল দেখি রেট ল ব্যাপারটা কি সেটা বোঝার। কি না, রেট ল হচ্ছে দুটো জিনিসের মধ্যে রিলেশনশিপ, রেট অফ দ্য রিয়াকশন উইথ কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস, মানে রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট নয়, রিয়াক্ট্যান্ট। তো রেট অফ দ্য রিয়াকশন, এটা রেট কনস্ট্যান্ট তো থাকবেই, কনসেন্ট্রেশনের সাথে তার রিলেশনশিপ কি সেটাই কিন্তু রেট ল এর মধ্যে বলা রয়েছে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে এটাই যে আমি তোকে বলেছি যে কনসেন্ট্রেশন বাড়ালে রেটটা বাড়ে, রেট অফ দ্য রিয়াকশন বাড়ে, কারণ কোলিশন ফ্রিকোয়েন্সি বাড়ে এবং রেট অফ দ্য রিয়াকশন বাড়ে। কিন্তু কনসেন্ট্রেশন বাড়ালে যে রেটটা বাড়ে সেটা কতটা বাড়ে, মানে ডাবল হয়ে যায় না 3 টাইমস হয়ে যায় নাকি কতটা, কিরকম ভাবে বাড়ে, তার তো কোনো ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ নেই। আমি তো কোয়ালিটেটিভ ওয়ে তোকে বলেছি যে রেট কনসেন্ট্রেশন বাড়ালে কিন্তু রেটটা অবশ্যই বাড়বে, কিন্তু সেটার জন্য একটা রিলেশনশিপ দরকার বা রেট ল দরকার। সেটা কি না, রেট লতে দেখা যাচ্ছে যে এ এ বি বি সি সি ডি ডি এই রিয়াকশনটার ক্ষেত্রে রেট প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই বলে লেখা রয়েছে। দেখ এখানে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝার দরকার রয়েছে, ভালো করে তুই বোঝার চেষ্টা কর আমি তোকে কি বলছি। এই জায়গাটা অনেকেই বুঝতে পারে না, সেটা কি না, সব জায়গায় লেখা থাকে যে রেট প্রপোর্শনাল টু কে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। এই যে ব্যালেন্সের যে নাম্বারগুলো দেয়া রয়েছে সেগুলোই কিন্তু পাওয়ারে পুট করে দেয়া থাকে। তুই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়লেই দেখতে পাবি যে এই জিনিসটাই সব জায়গায় করা রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে এখানে যে লিখলাম এক্স আর ওয়াই, এগুলোর মানে কি? এক্স আর ওয়াই কি এ আর বি এর ইকুয়াল হতে পারে কি ইকুয়াল হতে পারে না? আমি তোকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তুই ভালো করে শুনে নে, কেন কি হয়েছে না হয়েছে আমি তোকে সব কথা বলে দিচ্ছি। এটা অবশ্যই তোকে ভালো করে বুঝতে হবে, কারণ এটাই হচ্ছে মূল ব্যাপার যে এক্স আর ওয়াই লেখা হচ্ছে, আবার ব্যালেন্সে এ বি এরকম ধরনের আছে কেন। আমি তোকে বিষয়টা ভালো করে বলছি, তুই ভালো করে আমার কথাটা শুনে নে, কারণ এই জায়গাটা স্টুডেন্টরা গোলমাল করে, স্টুডেন্টদের মধ্যে প্রবলেম আছে, এই জায়গাটা বুঝতে পারে না। আমি তোকে বোর্ডে বোঝাচ্ছি, তুই আমার কথাটা শুনে নে যে কিভাবে আমি বলতে চাইছি, কি জিনিসটা বলবো সেটা দেখ। আমি তোকে যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটার কথা বলছি, এ এ প্লাস বি বি সি সি প্লাস ডিডি। তো এটা হচ্ছে রিয়াকশন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যখন রেট লিখব প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি, এটা লিখব নাকি এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই একটা অন্য কিছু লিখব? এই বিষয়টা তোকে বুঝতে গেলে বেশ খানিকটা সময় তোকে খরচ করতে হবে, আমার কথাটা ভালো করে শুনতে হবে যে আমি কি তোকে বলছি। এটা না বুঝতে পারলে আমাকে বলবি, কারণ আমি এটা ভালো করে তোকে বুঝিয়ে দিচ্ছি, তুই আমার কথাটা ভালো করে শুনে নে যে এক্স ওয়াই আর এ বি এর মধ্যে ডিফারেন্সটা কি বা সিমিলারিটিটা কি। অ্যাকচুয়ালি রিয়াকশন হয় দু রকমের। এক ধরনের রিয়াকশনকে বলে কি এলিমেন্টারি রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশন মানে কি অনলি ওয়ান স্টেপ রিয়াকশন, মানে একটা স্টেপে যে রিয়াকশন হয় তাকে বলে এলিমেন্টারি রিয়াকশন। আর একটা কি না কমপ্লেক্স
রিয়াকশন মানে রিয়াকশন উইথ মাল্টিপল স্টেপস, এমন রিয়াকশন যে তারতে মাল্টিপল স্টেপ রয়েছে, অনেক বেশি স্টেপ রয়েছে, তাকে বলে কমপ্লেক্স রিয়াকশন। তো এই মাল্টিপল স্টেপ এবং এনি স্টেপের যে রিয়াকশন তার ক্ষেত্রে রেটের কি বিষয়টা আমি তোকে বলছি। ধর এরকম লেখা আছে যে a প্লাস 2b ইকুয়ালস টু d, বলা আছে এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন, একটা স্টেপেই এই রিয়াকশনটা হচ্ছে। তুই সঙ্গে সঙ্গে কি করবি না, তার রেটটা এইভাবে লিখবি, যেই সিঙ্গেল স্টেপে রিয়াকশন হবে তখন তুই ওর যা ব্যালেন্সে যা নাম্বার রয়েছে কনসেন্ট্রেশন দিয়ে তার পাওয়ারে লিখে দিবি, বা রেট ইকুয়ালস টু কে ইন্টু এ বি স্কোয়ার, এরকম ভাবে লিখে দিবি, এটা লিখবি। এবারে ধর তোকে বললো যে এই রিয়াকশনটা সিঙ্গেল স্টেপ নয়, এই রিয়াকশনটা এ প্লাস 2b ইকুয়ালস টু ডি, এটা মাল্টিপল স্টেপ রিয়াকশন। যদি তোকে এটা বলে তখন তোকে জানতে হবে যে কতগুলো স্টেপে হয়েছে। ধর আমি কথা বলছি, প্রথমে এ প্লাস বি রিয়াকশন করে সি হলো, পরে সি প্লাস বি রিয়াকশন করে ডি হলো, এই দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে এ সি সি ডান দিক বাঁ দিক কেটে গেল, তাহলে এ প্লাস 2b থেকে কি হয়ে গেল না ডি হয়ে গেল। তাহলে এ প্লাস 2b থেকেই সেই ডি হয়েছে, মাঝখানে সি তৈরি হয়েছিল কিন্তু সিটা পরে রিয়াকশন করে গেছে। এই রিয়াকশনে যে দুটো স্টেপ রয়েছে, ধরে নে এটা স্লো এটা ফাস্ট, কথার কথা, প্রথমে এটা স্লো তারপরটা ফাস্ট। এই রিয়াকশনে যখন তুই রেট লিখবি তখন কিভাবে লিখবি, রেট প্রপোর্শনাল টু এ বি লিখবি। এই যে টুটা যেটা, এটা স্কোয়ারে বসাবি না। কেন বসাবি না, না শুধুমাত্র স্লো স্টেপে যারা ইনভলভ থাকে তাদেরই রেট ইকুয়েশনে লিখতে হয় রেট ইকুয়ালস টু কে এ বি। শুধুমাত্র স্লোয়েস্ট স্টেপে যারা ইনভলভ থাকে তাদের কথাই রেট ইকুয়েশনে লিখতে হয় যদি মাল্টিপল স্টেপে রিয়াকশনটা হয়। তো আমরা তো একটা রিয়াকশন যখন লিখছি আমরা তো জানি না যে সেটা একটা স্টেপে হচ্ছে নাকি সেটা মাল্টিপল স্টেপে হচ্ছে। তাহলে আমি কি করব না, আমি এক্স ওয়াই দিয়ে লিখে দেব। এক্স ওয়াই দিয়ে লিখে দিলে সুবিধাটা হচ্ছে যদি ওটা একই স্টেপ হয় তাহলে এ বি মানেই এক্স ওয়াই, আর যদি একই স্টেপ না হয় তাহলে সেটা একটা স্টেপ না হয়, যদি মাল্টিপল স্টেপে হয় তাহলে সেটা ওই এক্স ওয়াই আর এ বি ডিফারেন্ট হয়ে যাবে। তো আমরা যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তাম, মানে 11-এর যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে এটা ধরে নেওয়া হয়েছে যে যত রিয়াকশন আমরা ওই চ্যাপ্টারে ডিসকাস করছি সব রিয়াকশনই এলিমেন্টারি রিয়াকশন, একটা স্টেপেই রিয়াকশন। তাই তাদের সকলের ক্ষেত্রে যখন রেটটা লেখা হতো তখন সব ব্যালেন্সের যে নাম্বার সেটা পাওয়ারে দেয়া হতো। কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়া হয় তখন কেমিক্যাল কাইনেটিক্সে এলিমেন্টারি রিয়াকশনও পড়া হয়, মাল্টিপল স্টেপ রিয়াকশনও পড়া হয়। তো এক্ষেত্রে যখন রেটটা যখন আমি লিখতে যাব তখন রেটটা আমি লিখতে পারবো না আনলেস অ্যান্ড আনটিল আমি রিয়াকশনটার মেকানিজম জানবো, কতগুলো স্টেপে হয়েছে, কোনটা স্লোয়েস্ট স্টেপ, তাতে কতগুলো মলিকিউল ইনভলভ আছে, কে ইনভলভ আছে না আছে, সেটা দেখার পরেই কেবলমাত্র আমি রেটটার ইকুয়েশনটা লিখতে পারবো। সেই জন্যে
স্মার্টলি লেখার জন্য ওখানে যে ব্যালেন্সের যে নাম্বার থাকে সেটা না লিখে আমরা একটা অন্য নাম্বার বসিয়ে দিই, যাতে করে এটা বোঝাতে পারি যে ওই নাম্বার আর এই নাম্বার এক হতেও পারে যদি এলিমেন্টারি রিয়াকশন হয়, আর ওই নাম্বার আর এই নাম্বার যেটা আমি বসালাম নাও হতে পারে যদি ওটা মাল্টিপল স্টেপে রিয়াকশন হয়। সেই জন্যে অর্ডার কিন্তু এলিমেন্টারি রিয়াকশন বা মাল্টিপল স্টেপ রিয়াকশন সব ক্ষেত্রেই কিন্তু অর্ডার আমরা লিখতে পারি, কিন্তু সবসময় যে ওটা এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে যেমন হবে মাল্টিপল স্টেপের জন্য তেমন হবে এরকম কোনো কথা নেই। ডিফারেন্সটা হয়ে যায় মেকানিজমের উপর বেস করে, কোনটা স্লো স্টেপ তার উপরে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? ব্যাপারটা কি ক্লিয়ার না ক্লিয়ার নয় আমাকে বল। ক্লিয়ার স্যার। আমি ধর ধর এরকম এরকম ধর একটা অর্গানিকের রিয়াকশনের এক্সাম্পল দিচ্ছি। ধর এটা হলো, দেখা যাচ্ছে এটা হয়েছে, এটা একটা SN1 রিয়াকশন। কিভাবে হলো? এই রিয়াকশন কিন্তু একটা স্টেপে হয়নি। প্রথম স্টেপে কি হয়েছে? প্রথম স্টেপে এটা ভেঙে গেছে, Cl মাইনাস তৈরি হয়েছে। পরের স্টেপে এর সাথে KOH রিয়াকশন করেছে, রিয়াকশন করে কতটা গুরুত্বপূর্ণ বিষয় তুই চিন্তা কর, K প্লাস Cl মাইনাস KCl হয়েছে। কিন্তু এই প্রথম রিয়াকশনটা যেটা, এটা হচ্ছে স্লো আর এটা হচ্ছে ফাস্ট। তুই যখন রেটটা লিখতে যাবি তখন কি করবি? তুই যেই রেটটা লিখতে যাবি তোকে এই স্লো স্টেপে কে আছে দেখতে হবে। তোকে রেটটা এইভাবে লিখতে হবে, কে ইন্টু এইভাবে লিখতে হবে। তুই এই KOH-টাকে লিখতেই পারবি না, এখানে পাশে KOH, সরি এটা লেখা যাবে না, KOH-টা লেখা যাবে না। কারণ কি? তুই বলি KOH তো রিয়াকশনে পার্টিসিপেট করছে, KOH এর কনসেন্ট্রেশনের উপরে রেটটা ডিপেন্ড করে না। এটা কি বলছে? KOH এর উপরে আমি KOH যা খুশি নিতে পারি, KOH এর বদলে অন্য কিছু নিতে পারি, NaOH নিতে পারি, বা কম কনসেন্ট 1 মোলার 2 মোলার 4 মোলার 6 মোলার যা খুশি নিয়ে রেট কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়, যে রিয়াকশন রেটটা শুধুমাত্র স্লো স্টেপের উপরেই ডিপেন্ডেন্ট। তুই KOH এর জায়গায় জল দে, এই রিয়াকশন হয়ে যাবে, কোনো চাপ নেই, রেটের কোনো এফেক্ট করবে না। কারণ যতক্ষণ পর্যন্ত না এটা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত KOH এর কোনো কাজ নেই। KOH ফার্স্ট স্টেপে ইনভলভ। কিন্তু তুই যদি এই মেকানিজমটা স্টাডি না করিস, তোর কাছে এটা A আর এটা B, তো তুই রেটটাকে ভাববি A আর B রিয়াকশন করেছে, তো কে A আর B, কিন্তু এখানে B এর কোনো রোল নেই, B এর কোনো KOH এর কোনো রোল নেই। রিয়াকশন অনেকগুলো স্টেপে হতে পারে, শুধুমাত্র দেখতে হবে যে সেই স্টেপটাতেই গুরুত্বপূর্ণ যেখানে স্লো স্টেপ, যেখানে ধীরে ধীরে হচ্ছে যে স্টেপটা, তার থেকেই অর্ডারটা বের করা হয়। এই যে পাওয়ার যেটা এইখানে 1, এটা হলে আর একটা পাওয়ার হতো 2 হয়ে যেত। তো এই রিয়াকশনকে সেই জন্য SN1 বলে। কাইনেটিক্স থেকে এই 1টা এসছে, 1টা অন্য কোনো কারণে আসেনি। যখন SN1 রিয়াকশন হয় তখন কিন্তু KOH এর উপর ডিপেন্ড করে না,
কিন্তু যখন SN2 রিয়াকশন হয়, মানে পিছন থেকে OH মাইনাস এসে অ্যাটাক করে, তবেই Cl মাইনাসটা বেরোয়। তখন কিন্তু দুটোর ওপরেই রিয়াকশন রেটটা ডিপেন্ড করে। সেই জন্যে এই SN1 রিয়াকশন অনেক জায়গায় দেখবি প্রশ্ন দেয় যে SN1 রিয়াকশন আমি করলাম KOH 1 মোলার নিয়ে 1.5 মোলার নিয়ে, রিয়াকশন রেট কি এফেক্ট করবে? করবে না। 1 মোলার, 1.5 মোলার, 3 মোলার, 4 মোলার, যা খুশি নাও। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো যে কনসেন্ট্রেশন চেঞ্জ করলে রিয়াকশন রেটটা যে চেঞ্জ হবেই এরকম কোনো কথা নেই। কনসেন্ট্রেশন কার চেঞ্জ করছো দেখতে হবে। তুমি যদি এখানে হ্যালাইডের কনসেন্ট্রেশন বেশি করে নাও, রিয়াকশন রেটটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু KOH এর কনসেন্ট্রেশন যদি বেশি করে নাও, রিয়াকশন রেটে কিছু এফেক্ট করবে না। কারণ দেখতে হবে যে রিয়াকশনের রেট ডিটারমিনিং স্টেপ, মানে যে স্টেপটা রেটটাকে ডিটারমিন করে, কোনটা? স্লোয়েস্ট স্টেপ। স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। সব থেকে স্লো স্টেপ যেটা, সেটাই রেটকে ডিটারমিন করে। হয়তো একটা ফুটবল খেলা হচ্ছে, তাতে এই প্লেয়ার ওকে বল দিচ্ছে, ওই প্লেয়ার ওকে বল দিচ্ছে, ওই প্লেয়ার ওকে বল দিচ্ছে, একজন প্লেয়ার গোল করছে। তো এর মাঝে কোনো একটা প্লেয়ার খুব স্লো, সে কাউকে বল দিতে দেরি করে, তো সেই জন্য গোল হচ্ছে না। তো গোল হচ্ছে না বলে তুই যে গোল করার লোক তাকে তুলে নিলে কিন্তু হবে না, যে এই গোল করতে পারছে না, একে তুলে নাও। একে তুলে নিলে হবে না। কোচ মাঠের ধারে বসে বসে কি দেখে? মাঠের ধারে বসে বসে কি দেখে? মাঠের ধারে বসে বসে দেখে এটা যে কোঅর্ডিনেশনের মধ্যে কোনটা অড ম্যান। এ ওকে বল দিচ্ছে, ওর সাথে ওর সাথে ওর সাথে খেলা চলছে। অড ম্যান কোন জায়গাটা লিঙ্কটা কেটে যাচ্ছে, কোন প্লেয়ারটা বলটাকে ঠিকঠাক সাপ্লাই করতে পারছে না, কোন জায়গাটা ওটা হচ্ছে। আমরা হয়তো দেখবো যে আরে ফরওয়ার্ড লাইনে ও রয়েছে, তুই একটা গোল করতে পারছিস না, উঠে চলে আয়। উঠে চলে আসলেও কিন্তু নতুন লোক নামালেও কিন্তু সে গোল করতে পারবে না। কেন না? তাকে যে সাপ্লাই লাইন, সেখানে একটা প্লেয়ার এমন আছে যে প্লেয়ারটা কিন্তু ঠিকঠাক ভাবে বল সাপ্লাই করতে, ও হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। তুই যদি ওইখানে যদি কিছু চেঞ্জ করিস, তাহলেই কেবলমাত্র রিয়াকশন রেটটা বা তখনই গোল হবে বা এইসব হবে। তুই যদি কম্পারেটিভলি যারা ফার্স্ট স্টেপে ছিল তাদেরকে যদি কাউকে চেঞ্জ করিস, ওকে যদি ওখানেই রেখে দিস, তাহলে ও তখনও পর্যন্ত ডিস্টার্ব করে যাবে, ম্যাচের শেষ পর্যন্ত ডিস্টার্ব করে যাবে। অনেক সময়তেই দেখা যায় যে অনেক কোচ তারা ভুল প্লেয়ার তুলে নেয়, ভুল জাজ করে। এরকম অনেক উল্টোপাল্টা কোচও রয়েছে যে প্লেয়ার কোঅর্ডিনেশনের মধ্যে রয়েছে তাকে তুলে নেয়। তুই দেখবি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা বা লা লিগার খেলা দেখবি, যদি দেখিস তাহলে দেখবি যে এই যে কোচ, তার সাথে সাপোর্টিং স্টাফ থাকে, তার সাথে কোচের সাথে আবার 2-3 জন লোক থাকে। তারা বিভিন্ন সময়ে মাঠের যে পিকচার, সেই পিকচার ওদের কাছে মানে ছোট ছোট ল্যাপটপ টাইপের ছোট ছোট থাকে, ট্যাব টাইপের থাকে, দেখেছিস কিনা জানি না। তো বিভিন্ন সময়ের যে মাঠের প্লেয়ারগুলোর যে পজিশন, যে কে কোন সময় রয়েছে কোন জায়গাটাতে, অন্য অপোনেন্ট যখন অ্যাটাক করছে তখন কোন জায়গাটা রয়েছে, তার ছবি তোলে, তার ছবি পিকচার তোলে। পিকচার তোলার পরে তুই দেখবি যে যখন একটা প্লেয়ার নামে, তখন তাকে ছবিটা দেখায় যে তোমার পজিশন হচ্ছে এই জায়গাটায়, গ্যাপ তৈরি হচ্ছে, এই জায়গা দিয়ে অপোনেন্টরা অ্যাটাক করছে, তো তুমি এই জায়গা এই পজিশনগুলোকে তুমি কাভার করবে, মাঠের এই অঞ্চলটা এই জায়গাটা তুমি কাভার করবে। তুই ভালো করে খেয়াল করে দেখবি সাপোর্টিং স্টাফ যখন একটা নতুন প্লেয়ারকে নামায়, তাকে দেখায় একটা কাগজের মধ্যে বা একটা ট্যাবের মধ্যে ছবিতে দেখায় যে কোন মাঠের কোন এরিয়াটায় তোমার খেলা উচিত। আমাদের এখানে এসব কিছু না, বিড়ি খাচ্ছিল যা নেমে যা খেলতে শুরু করে। কিন্তু ওইসব দেশে ইংলিশ প্রিমিয়ার, পার্টিকুলারলি টাফেস্ট লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, EPL। তো সেখানে তুই দেখবি, আমি রেগুলার খেলা দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা আমি রেগুলার দেখি, রাত জেগে খেলা দেখি। মানে খেলাগুলোর মধ্যে 20 নম্বর টিম 1 নম্বর টিমকে হারিয়ে দিতে পারে, এই হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অন্য লিগে হয়তো 4-5টা টিম ভালো আছে, বাকি 15টা টিম কিন্তু খুব একটা সেরকম কিছু নয়। কার ফ্যান আপনি? কোন টিমকে সাপোর্ট দেন? কোন টিমকে সাপোর্ট দেন? আমি হচ্ছি, দেখ আমার টিমটা কিন্তু আগে ভালো ছিল, কিন্তু এখন মানে আপাতত এখন ভালো পজিশনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমরা ছোটবেলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান,
তো ম্যানচেস্টার ইউনাইটেড 2001 থেকে 2013 পর্যন্ত দুর্দান্ত অ্যালেক্স ফার্গুসনের কোচিং এ ফার্গুসন কোচিং বিভৎস ছিল, ভালোভাবে খেলেছিল। রোনাল্ডো তো উঠেছিল। হ্যাঁ, রোনাল্ডো ছিল তখন, আমাদের রুনি রোনাল্ডো ছিল, এইসব ছিল। রুনি কিন্তু ছিল, ঘটনাটা হচ্ছে অসাধারণ। যে তারপরে তো যা তা অবস্থা, মিডিলে পড়ে গেল তো, পোগবা আসার পর থেকে পড়ে গেল তো। হ্যাঁ পোগবা আসার পর থেকে পড়ে গেছে। এখন আমাদের টিমটা আবার টপে আছে, মোটামুটি টপে ব্রুনো আছে। ফার্নান্ডেজ ভালো, ব্রুনো মানে ফার্নান্ডেজ, হ্যাঁ। কারণ মার্শিয়াল এখন আর খেলতে পারে, ওদেরকে দিয়ে হবে না, মার্শিয়াল দিয়ে র‍্যাশফোর্ড হবে তাও না। খেলে, হ্যাঁ। খেলে। এখন আবার কিন্তু টপে আছে, কিন্তু লিভারপুলের টপে সাথে এই আছে। সপ্তাহে খেলা আছে, লিভারপুলের সাথে পরিষ্কার হারবে, অ্যাটলিস্ট 2 গোলে হারবে লিভারপুল। হ্যাঁ, লিভারপুল টিমটা অসাধারণ। লিভারপুলের কাছে হারবে, ম্যানচেস্টার সিটির কাছেও FA সিটির কাপ কাছে হারার চান্স আছে, যদি না রাইট ব্যাক লেফট ব্যাক ভালো খেলে ওদের, তাহলে। ওর টিম আলাদা, এদের হয়তো জিতে। এখন তো সবে 17টা করে ম্যাচ খেলা হয়েছে, খুবই কম খেলা খুব হয়েছে। বড় লিগ। হ্যাঁ 38টা করে ম্যাচ খেলা হবে, মানে ম্যাচ মোটামুটি হবে, 100 পয়েন্টের কাছাকাছি। এখন তো ম্যানচেস্টারের 36 পয়েন্টে রয়েছে। 5 ম্যাচে তো হারেনি তো ম্যানচেস্টার ইউনাইটেড এখনো। ব্রুনো ফার্নান্ডেজ ভালো খেলেছে। হ্যাঁ, ব্রুনো ফার্নান্ডেজ খেলছে ভালো আর কি, কিন্তু লিভারপুলের কাছেই হারবে আমি জানি। ওরা তো টিমটাই ভালো পুরো। এই সপ্তাহে লিভারপুলের সাথে খেলা আছে ভাই, কিছু করার নেই, লিভারপুলের কাছে হারবে, ডেফিনেটলি হারবে। হ্যাঁ, যাকে তো আমি যে কথা বলছিলাম যে স্লোয়েস্ট স্টেপ, যেটা কিনা স্লোয়েস্ট স্টেপ, তাকেই কিন্তু সবসময় টার্গেট করতে হবে, এবং তার উপরেই কিন্তু রেটটা ডিপেন্ড করবে। এবং সেই জন্যে অর্ডার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্ডার এখানে XY লেখা থাকলে অনেকেই ভাবে যে XY কোথা থেকে এলো, এখানে তো AB ছিল, তাহলে XY কি ভুল হয়েছে? আমি তোকে বলবো না, ডেফিনেটলি ভুল হয়নি। XY কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম, যেটা কিনা X এর অর্ডার, Y এর অর্ডার। হতে পারে X ইকুয়ালস টু A, হতে পারে Y ইকুয়ালস টু B। কখন না, when reaction is elementary, রিয়াকশন যখন এলিমেন্টারি হবে তখন কিন্তু এই রিয়াকশনের XY AB সমান হয়ে যাবে, কিন্তু তা না হলে কিন্তু, ওই জন্য বলেছিলাম প্রথমে যে রিয়াকশনের রেটই কি শুধু কাইনেটিক্স। তখন আমি একটা কথা বলেছিলাম, মনে করে দেখ, সেখানে ডেফিনেশনেও লেখা আছে যে স্টেপ ওয়াইজ মেকানিজম, স্টেপ টু স্টেপ মেকানিজম, এটা কিন্তু কাইনেটিক্স স্টাডি করতে হেল্প করবে। কাইনেটিক্সে অনেকগুলো, বেশিরভাগ রিয়াকশন কিন্তু একটা স্টেপে হয় না। ইভেন হাসির কথা এটাই যে কেমিক্যাল কাইনেটিক্সে এমন অনেক কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এমন অনেক রিয়াকশন ইউজ করা হয় যেগুলো কিন্তু একটা স্টেপের রিয়াকশন নয়, জোর করে ওখানে চালিয়ে দিয়ে লেখা হয়। তখন তো আমাদেরকে কেউ, আমরা বলি না যে এটা এগুলো এলিমেন্টারি স্টেপ, এইসব হারাতানো 12-এ এসে তারপরে বলি। তো এখন এগুলো হচ্ছে ছোটোখাটো ব্যাপার, ছোটোখাটো বেসিক ব্যাপার, এগুলো না জানলে কিন্তু কোশ্চেনে অ্যান্সার ইত্যাদি করতে অসুবিধা হয়। তো রেট অফ দ্য রিয়াকশন, সেখানে কিন্তু আমরা এই বিষয়টা বললাম। সাম অফ দ্য পাওয়ার্স অফ দ্য কনসেন্ট্রেশন টার্ম ইনভলভ ইন দ্য রেট এক্সপ্রেশন ইজ কল্ড অর্ডার অফ দ্য রিয়াকশন। এখন এই রেট কনস্ট্যান্ট, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে কে বলে যে কোয়ান্টিটিটা, রেট ইকুয়ালস টু কে ইন্টু A টু দি পাওয়ার X, B টু দি পাওয়ার Y। তো এইগুলো যে আছে, এই যে কে বলে যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা, এটা বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি কি না, প্রথম কথা হচ্ছে রেট কনস্ট্যান্ট ইজ দ্য মেজার অফ রেট অফ দ্য রিয়াকশন। কে এর ভ্যালু যদি বেশি হয়, এটা আরেনিয়াসের ইকুয়েশনে সবসময়, কে যদি বেশি হয় অটোমেটিক্যালি কিন্তু রেট বেশি হবে। সিম্পল ব্যাপার। রেট তো কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, তো কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল মানে কে এর সাথেও তো প্রপোর্শনাল। কে রেট ইকুয়ালস টু, এরকম লেখা আছে, রেট ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার X। তাহলে কে বাড়লে তো রেটও বাড়বে, স্বাভাবিক ব্যাপার। অনেকে ভাবে যে কে তো কনস্ট্যান্ট, কে আবার না, কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কে কনস্ট্যান্ট, দুটো রিয়াকশনের যখন আমি কম্পেয়ার করবো তখন তো যার কে বেশি তার রেট বেশি, এভাবে তো ব্যাপারটা দেখতে হবে না। সেই জন্য ওই কে কনস্ট্যান্ট সবসময় কনস্ট্যান্ট থাকবে, ওসব গাঁজাখুরি কথাবার্তা এখন আর চলে না। ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। এটা কথাটা ভালো করে, অনেকে ভাবে যে ডিপেন্ডেন্ট, কিন্তু রেট কনস্ট্যান্ট মানে কি, যখন কিনা এর কনসেন্ট্রেশন 1 মোল পার লিটার, তখন যে রেটটা, তাকেই বলে রেট কনস্ট্যান্ট। তো রেট কনস্ট্যান্ট কিন্তু সব সময়তেই কনসেন্ট্রেশন
এর উপরে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনের উপরে কিন্তু ডিপেন্ড করে না। রেট কনস্ট্যান্ট কিন্তু কখনোই কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে না, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন 1 মোল পার লিটার হলে ওই রিয়াকশনের রেটকে বলে রেট কনস্ট্যান্ট। তাহলে রেট কনস্ট্যান্ট কি করে ডিপেন্ড করবে? কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। আজকে যদি তোকে ইন্টেন্সিভ প্রপার্টি এক্সটেন্সিভ প্রপার্টি বলে রেট কনস্ট্যান্ট দিয়ে দেয়, তখন তুই পরিষ্কার বলবি যে এটা কিন্তু কি ইন্টেন্সিভ প্রপার্টি, এটা কিন্তু কনসেন্ট্রেশন বা মাস এইসবের উপর ডিপেন্ড করবে না। এইসব জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কিন্তু ওই থার্মোডাইনামিক্সে চলে যাবে। এই কারণেই তো এইসব পড়তে গেলে এত কিছু জানতে হয়। ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট এ পার্টিকুলার রিয়াকশন চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। কে কিন্তু কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট কি, টেম্পারেচার চেঞ্জ করলেও চেঞ্জ করে যাবে একটা পার্টিকুলার রিয়াকশনে। টেম্পারেচার চেঞ্জ করলে রেট কনস্ট্যান্ট অটোমেটিক্যালি চেঞ্জ করে যাবে, যেটা আর্নিয়াসের ইকুয়েশনের মধ্যেই করা রয়েছে। ইউনিটস অফ রেট কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। আমি তোকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে রেট কনস্ট্যান্ট ইউনিট এনে অর্ডার রিয়াকশন, যে কোনো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে। আর ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য রিয়াক্ট্যান্ট। ডিফারেন্ট রিয়াকশনস হ্যাভ ডিফারেন্ট ভ্যালু অফ কে। এই কথাগুলো কিন্তু বিভিন্ন প্রশ্নের মধ্যে থাকে। অড বা ট্রু ফলস এরকম ধরনের, কোনটা ফলস কোনটা এরকম ধরনের জিজ্ঞাসা করে, যে নিচের কোনটা ঠিক নয় বা কোনটা ভুল আছে, এরকম ভাবে জিজ্ঞাসা করে। তো সেখানে এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক কোশ্চেনই দেখেছি এসব তৈরি করার সময় ওই ব্যাপারগুলোকে কিন্তু নিয়ে ডিসকাস করতে হবে, এই ব্যাপারগুলোকে নিয়ে জানতে হবে, নাহলে কিন্তু তুই ভুলভাল করবি, গন্ডগোল করে ফেলবি। তো এরপর দেখ যে আমরা রেট কনস্ট্যান্ট অফ সেভারেল, তুই এইটা মনে রাখবি কি না, ইউনিট কি হবে, একটাই জিনিস তুই মনে রাখবি, লিটার পার মোল টু দি পাওয়ার অর্ডার -1 বাই সেকেন্ড। এইটাই শুধু তুই মনে রাখবি, তাহলেই হয়ে যাবে। আর কিচ্ছু তোকে মনে রাখতে হবে না, এইটুকু জিনিস তুই মনে রাখবি। তাহলেই যে কোনো ধর জিরো অর্ডার, এই অর্ডারটার জায়গায় তুই জিরো বসিয়ে দিবি। তাহলে লিটার পার মোল টু দি পাওয়ার -1 আর সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা -1। এবারে যদি তুই অর্ডারের জায়গায় 1 বসাস, তাহলে উপরটা পুরোই জিরো হয়ে গেল, তাহলে সেকেন্ড ইনভার্স হয়ে গেল। তুই যে কোনো অর্ডার রিয়াকশন তুই ইউনিট বের করতে পারবি যদি তুই এটা নিচে লেখা আছে জেনারেল ফর্মুলা, ইউনিট অফ কে ইকুয়ালস টু লিটার পার মোল টু দি পাওয়ার অর্ডার -1 বাই ইউনিট অফ টাইম। ইউনিট অফ টাইম সাধারণত সেকেন্ডেই লেখা হয়, তো সেকেন্ডে তুই লিখে দিবি ইউনিট অফ টাইম সেকেন্ডে। তো নর্মালি এটা অর্ডারের যে কোনো ইউনিট, তুই ফ্র্যাকশনাল ইউনিট, ফ্র্যাকশনাল অর্ডার তাও বের করতে পারবি। ধর তোকে বললো 3/2 অর্ডার, তার ইউনিট কি হবে, কে এর ইউনিট কি হবে, তাই তুই লিখবি লিটার পার মোল টু দি পাওয়ার 3/2 -1 বাই সেকেন্ড। এবার 3/2 করে দিবি, ব্যাস হয়ে যাবে। 3/2 মাইনাস করে দিবি, মাইনাস করে দিয়ে বসিয়ে দিবি, তো কোনো অসুবিধার কিছু হবে না। জেনারেল ফর্মুলাটা কিন্তু মনে রাখবি, ইম্পর্টেন্ট নিচের ফর্মুলাটা, এটা কিন্তু খেয়াল রাখবি। এরপরে দেখ মলিকিউলারিটি, অর্ডার যেরকম তুই রিয়াকশনটা দেখে তুই বলতে পারবি না, রিয়াকশনের মেকানিজম ছাড়া বলতে পারবি না, এলিমেন্টারি হলে বলতে পারবি। মলিকিউলারিটি কিন্তু রিয়াকশনটা শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মলিকুলারিটি ওরকম কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, অনেকগুলো স্টেপের রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি অ্যাপ্লিকেবল না, শুধু এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো মলিকুলারিটি প্রত্যেকটা স্টেপ, যতগুলো স্টেপ হবে আলাদা আলাদা করে মলিকুলারিটি। It represents the number of molecules colliding with each other in an elementary step. এলিমেন্টারি স্টেপেই শুধুমাত্র মলিকুলারিটি হয়। যেরকম ধর স্টেপ 1 একটা রিয়াকশন, সেখানে কটা মলিকুল রিয়াকশন করেছে, একটা দুটো, তাহলে মলিকুলারিটি কত হবে, 2 হবে। দেখে দেখেই তুই বলে দিতে পারবি এটাতে একটা দুটো, মলিকুলারিটি 2 হবে। মলিকুলারিটি
নট ডিফাইন্ড ফর কমপ্লেক্স অর ওভারঅল রিয়াকশন। একটা রিয়াকশনের অনেকগুলো স্টেপ থাকলে প্রত্যেকটা স্টেপের মলিকুলারিটি বলতে পারো, কিন্তু রিয়াকশনটার মলিকুলারিটি কি এই প্রশ্ন অর্থহীন, এই প্রশ্ন হয় না। মলিকুলারিটি কত হবে একটা রিয়াকশন তুলে দিয়ে, যদি ওটা কমপ্লেক্স রিয়াকশন হয়, এসব কথা হরবগত শুনতে পাবি, কিন্তু এসব হয় না, বাজে কথা, ফালতু কথা। অনেকে রিয়াকশনে এই যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন ইকুয়ালস টু 2 অ্যামোনিয়া, মলিকুলারিটি কত, সবাই এখান 3 + 1 4 করে দিল। এটা এলিমেন্টারি রিয়াকশনই নয়, এটা একটা স্টেপের রিয়াকশন নয়, এটা অনেকগুলো স্টেপের রিয়াকশন হয়। তো মলিকুলারিটি এরকম কিভাবে বের করা যাবে? মলিকুলারিটি বের, কোশ্চেনটাই ভুল, কোশ্চেনটাই রং কোশ্চেন। এটা একটা স্টেপ রয়েছে, এটা একটা স্টেপ রয়েছে। স্টেপ 1 এর মলিকুলারিটি কত? স্টেপ 1 এর মলিকুলারিটি 2, স্টেপ 2 এর মলিকুলারিটি কত? 2, ব্যাস, দ্যাটস ইট। এবারে দুটোকে স্টেপ জুড়ে দিয়ে একটা করে দিল, করে দিয়ে বললে এর মলিকুলারিটি কত, বলতে পারা যাবে না, কোনোদিনই কেউ বলতে পারবে না, কারণ এটা কথাই হয় না। মলিকুলারিটি ওরকম ওভারঅল রিয়াকশনের হয়ই না, স্টেপ ওয়াইজ রিয়াকশনেরই হয় মলিকুলারিটি। মলিকুলারিটি 4, 5 এরকম। তো মলিকুলারিটির সাথে অর্ডারের এটাই বড় ডিফারেন্স, যে মলিকুলারিটি কিন্তু ওরকম স্টেপগুলো জানলে থিওরিটিক্যালি তুমি বলে দিতে পারো, কিন্তু অর্ডার কখনোই বলতে পারবে না, কারণ তুমি তো জানো না যে স্লো রিয়াকশন কোনটা, কোনটা ফাস্ট রিয়াকশন, তুমি তো এগুলো কিছুই জানো না। তো অর্ডার অফ দ্য রিয়াকশন তুমি তাহলে কি করে বলবে? এক্সপেরিমেন্ট না করে কি করে বলবে? তোমাকে একটা রিয়াকশন দিয়ে দিল, দিয়ে বললো যে অর্ডার কত হবে বলো, বলতে পারবে? জীবনেও বলতে পারবে না, কারণ তোমাকে এক্সপেরিমেন্টাল ডেটা ছাড়া তুমি কি করে বলবে কোনটা স্লো রিয়াকশন কোনটা ফাস্ট? মলিকুলারিটি কতগুলো মলিকুল রিয়াকশন, এটা সবসময় হোল নাম্বার হয়, কিন্তু এটা পজিটিভ, নেগেটিভ, জিরো, ফ্র্যাকশন, এসব সমস্ত কিছু হতে পারে। এছাড়া অনেক ডিফারেন্স রয়েছে, বোর্ডসের জন্য প্রচুর ডিফারেন্স রয়েছে, কিন্তু আমাদের নিজের জন্য এই দুটোই লাগবে, যতটা লাগবে আমি ততটাই বলবো, এক্সট্রা ভুলভাল জিনিস বলে লাভ নেই। এমনিতেই অনেক কিছু পড়তে হয়, তারপরে আরো অনেক কিছু পড়লে আরো মাথা খারাপ হয়ে যাবে। মলিকুলারিটি 1, 2, 3, 4 চারটে পর্যন্ত মলিকুলার হতে পারে, 5 পর্যন্ত হয় না, 5 হয় না, 4ও তাই খুব কম। ইউনিমলিকুলার বেশি হয়, বাইমলিকুলার সব থেকে বেশি হয়, টার মলিকুলার কমে যায়, কোয়ার্টার মলিকুলার লিস্ট খুব কম, ভেরি স্মল, এইটা খুব একটা হয়ই না প্রায় বলতে গেলে। 4টে মলিকুল একসাথে ধাক্কা লাগে না, একসাথে ধাক্কা লাগার চান্সও খুব কম থাকে। তো মলিকুলারিটি এবং অর্ডারের মধ্যে তোকে আমি কোরিলেট করালাম। আচ্ছা, এবারে হচ্ছে কি না, ইন্টিগ্রেটেড রেট ল, তোকে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ কিছুটা কিছুটা করে মনে রাখতে হবে, এবং গ্রাফ মাস্ট। আমি তোকে জিরো অর্ডারটা আজকে দেখাচ্ছি, আমাদের স্কুলে আবার ক্লাস থাকে 12টা থেকে, তো জিরো অর্ডারটা একটু দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেটেড রেট ল আমি পিডিএফও পাঠিয়ে দেবো। ইন্টিগ্রেটেড রেট ল জিরো অর্ডারে হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন, মানে এনটা জিরো মানে এই যে এইখানটা জিরো বসাবি, এইটা তো রেট মাইনাস dA/dt, এটা হচ্ছে রেট, ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে কে। এবারে কি করতে হয় না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি A0 হয়, টি সময় যদি কনসেন্ট্রেশন টি হয়, তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রেটেড রেট ল, ওটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করার পরে এখানে ইন্টিগ্রেশন করে ডেফিনেট ইন্টিগ্রেট করে এই যে জায়গায় চলে এলি, এটি ইকুয়ালস টু A0 মাইনাস কেটি, তাহলে কে ইকুয়ালস টু কি দাঁড়ালো না A0 মাইনাস এটি বাই টি। এই ফর্মুলা কিন্তু মনে রাখতেই হবে, এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল ফর জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশনে কোনো লগ ফগ কিচ্ছু আসে না, এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও খুব সোজা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে প্রশ্ন দেয়। এর হাফ লাইফ পিরিয়ড কি? হাফ লাইফ পিরিয়ড হচ্ছে টি হাফ, মানে এটি টি সময় বাদে কতটা A0/2, তাহলে সেটা যদি তুই বসাস তাহলে এখানে টি হাফ লাইফ পিরিয়ড হবে A0/2কে। এতে হচ্ছে A0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার মানে হাফ লাইফ পিরিয়ডটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইন্টিগ্রেটেড রেট লতে হাফ লাইফ পিরিয়ড কিন্তু জিরো অর্ডার রিয়াকশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, ইট ইজ ডিপেন্ডেন্ট অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর গ্রাফ দুটো গ্রাফ আছে, একটা গ্রাফ হচ্ছে কি রেট ভার্সেস টাইম তুমি চেঞ্জ করছো অনেক কিছু টাইম ধরে যাচ্ছে, কিন্তু রেটটা সেই একই আছে, রেটটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো রেটটা কিন্তু টাইমের সাথে কোনো চেঞ্জ করছে না, কনসেন্ট্রেশন চেঞ্জ করলেও কিন্তু কোনোভাবেই কিন্তু, কারণ জিরো অর্ডার রিয়াকশন
তো জিরো অর্ডার রিয়াকশন টাইমের সাথে কনসেন্ট্রেশন চেঞ্জ করছে, কিন্তু কনসেন্ট্রেশন চেঞ্জ করলেও রেটটা চেঞ্জ করবে না। কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারে কিন্তু রেটটা চেঞ্জ করবে না, কারণ কনসেন্ট্রেশনের উপরে তো রেটটা ডিপেন্ডেন্ট না, সেই জন্য চেঞ্জ হবে না। 2 নম্বর কথা হচ্ছে যে কনসেন্ট্রেশনের সাথে টাইম, হ্যাঁ কনসেন্ট্রেশন টাইমের সাথে কনসেন্ট্রেশন আস্তে আস্তে ফল করবে, এরকম চেঞ্জ হয়েও আসবে, কিন্তু আমাদের জানি যে y = mx + c, তাহলে mx টিটা হচ্ছে তোর x অ্যাক্সিস বরাবর ধরেছে, এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর লেখা রয়েছে, দেখ পরিষ্কার y অ্যাক্সিস বরাবর, এটা x অ্যাক্সিস বরাবর, তাহলে ইন্টারসেপ্ট হবে a0, এই দেখ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a0, আর এই হাফটা হচ্ছে, এই হাফ পোর্শনটা হচ্ছে a0/2। তুই যখন স্লোপ বের করতে যাবি স্লোপ হবে হচ্ছে -k, আর এটা হচ্ছে টি হাফ। এটা কিন্তু গ্রাফেতে তোকে দেখাতে বলে যে এই একটা গ্রাফ তুলে দেয়, অনেক এ বি সি এরকম টাইম থাকে, বইতে যেসব গ্রাফ আছে সেই সব গ্রাফেতে কিন্তু শুধু টি হাফ দিয়ে কোনো গ্রাফ নেই, টি হাফ দিয়ে গ্রাফ নেই, এই টি হাফটা এখানে দেয়া রয়েছে এবং তার করসপন্ডিং a0/2। এরকম অনেক কোশ্চেন আছে, a0/2 কোন জায়গাটা টি হাফ হতে পারে, এরকম পয়েন্ট করা থাকে, সেগুলো ABCD বলে লেখা থাকে, তো জিজ্ঞাসা করে, তো সেই জন্য গ্রাফের মধ্যে টি হাফটা কোন জায়গাটা রয়েছে এটা কিন্তু অবশ্যই তুই খেয়াল রাখবি। স্লোপ ফ্লোপ তো যে কোনো সময় বোর্ড এক্সামেতেও যে কেউ বের করতে পারে, কিন্তু তার সাথে সাথে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, স্লোপের কথা বললাম। এই আমি তোকে জিরো অর্ডার পর্যন্ত বললাম। পরের দিনকার আমি ফার্স্ট অর্ডার বলবো। ফার্স্ট অর্ডারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস রয়েছে যেটা খুবই নিটে দেয়, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশন আমি তোকে শেখাবো, অঙ্ক দিয়ে আমি শেখাবো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্ত করলাম, পরের দিনকার আবার আমার 12টা থেকে ক্লাস আছে স্কুলে, তো পরের দিনকার আবার এখান থেকে এর পরের অংশটা, বেশি সময় লাগবে না কাইনেটিক্সে, কম সময়। কাইনেটিক্সে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে, শুধু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে একটু ঘুরিয়ে টুরিয়ে কোশ্চেন দেয়, আমি ওটা বুঝিয়ে দেবো তোকে আলাদা করে। বাকি এই সব জায়গা থেকে মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে, থার্মোডাইনামিক্সের মতো জটিল কোশ্চেন আসে না। তো আজকে পর্যন্ত থাকলো, সবাইকে থ্যাঙ্কস, আবার পরের দিনকার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।